আসসালামু আলাইকুম সকলকে সকলকে স্বাগত জানাচ্ছি ক্লাস 8 এর ইংলিশ ফ্রি ক্লাসে। আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে, মুবিন, সামির, সায়েম, লাবিব, প্রীতম, অনেকেই কমেন্ট করছে, সঞ্জিদা, সাদিক, আবিয়া, নানিকা। ওয়ালাইকুম আসসালাম সকলকে, আশা করি সকলে ভালো আছো। তো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিব। আজকের ক্লাসে আমাদের খুবই ইন্টারেস্টিং কিছু টপিক থাকছে। একদম প্রথমেই থাকছে আমরা লেসন একটা পড়ে দেখব যে আসলে কিভাবে আমাদের কোর্সে লেসনগুলো পড়া হবে। খুবই ইম্পর্টেন্ট একটা লেসন থাকছে নকশি কাঁথা। আমরা নকশি কাঁথা একদম প্র্যাকটিক্যালিও দেখবো যে নকশি কাঁথা দেখতে কেমন লাগে, পাশাপাশি আমাদের লেসনটাতে কি ধরনের ইনফরমেশন আছে, এবং এক্সাম হলে আসলে আমাদের এই ধরনের যদি আমরা বলি যে রিডিং অ্যাক্টিভিটি হিসেবে আমাদের একটা টেক্সট দেয়, টেক্সটের পর কিছু এমসিকিউ এবং প্রশ্নের অ্যান্সার থাকে, শর্ট কোশ্চেন অ্যান্সার। সো সেগুলো আমরা কিভাবে আসলে সহজে টেক্সট থেকে অ্যান্সার করব সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। পরবর্তীতে থাকছে রাইটিং পার্টের প্যারাগ্রাফ রাইটিং। খুবই সিম্পল একটা রাইটিং পার্ট, যেটা সব সময় আমাদের আসলে অ্যান্সার করতে হয়। এটাও আমরা মোটামুটি জানার চেষ্টা করব কিভাবে আমরা প্যারাগ্রাফটাকে গুছিয়ে এবং হাইয়েস্ট মার্ক টার্গেট করে লিখতে পারি। পরবর্তীতে আমাদের থাকছে নাউন অ্যান্ড ইটস টাইপস, মানে নাউনের কিছু আলোচনা করব যে নাউন কয় ধরনের হয়। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলো তাহলে আজকে আমরা শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। তো এই যে প্রথমেই হচ্ছে নকশি কাঁথার একটা ছবি আমি রেখেছি, যে নকশি কাঁথা আসলে দেখতে কেমন অনেকেই হয়তো দেখেছো। নকশি কাঁথা বলা যায় যে আমাদের শিল্পের অন্যতম একটা জনপ্রিয় শিল্প, যেটা এখন ইন্টারন্যাশনালি বা যদি বলি একদম বৈদেশিক মুদ্রা অর্জনেও আমাদের সাহায্য করছে। বৈদেশিক ভাবে এটা হচ্ছে রপ্তানিও করা হচ্ছে, এমন একটা শিল্প হচ্ছে এখন নকশি কাঁথা, যেটা হয়তো অনেক আগে গ্রামীণ যদি বলি রুরাল বেঙ্গল বা গ্রামীণ বাংলায়, গ্রাম বাংলায় এগুলোকে আসলে নিজেদের প্রয়োজনে ব্যবহার করা হতো, তৈরি করা হতো খুব সুন্দর সুন্দর নকশা দিয়ে। পরবর্তীতে একসময় আসলে নকশি কাঁথা যদি বলি দেশব্যাপী এবং সব ক্ষেত্রে আসলে একটা জনপ্রিয়তা পায়। এখন বর্তমানে নকশি কাঁথা একটা যদি বলি জনপ্রিয় শিল্প হিসেবে কিন্তু আমরা সকলেই জানি। হ্যাঁ, আয়শা বলছে খুবই সুন্দর নকশি কাঁথাটা। তো চলো তাহলে এবার আমরা পড়ি আমাদের যে টেক্সটটা আছে, আমাদের ইউনিট 1 এর লেসন 2 যে আমরা টেক্সটটা সেটা আমরা আজকে পড়বো। সো নকশি কাঁথা নিয়ে আছে, নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডারিড কিল্ট। সো নকশি কাঁথা এক ধরনের যদি বলা যায় অলংকৃত কাঁথা। এখন অলংকৃত কেন বলা হচ্ছে, কারণ আমরা দেখতেই পাচ্ছি অনেক ধরনের নকশা করা থাকে সাধারণত নকশি কাঁথায়, এবং এটা এ কারণে এটাকে আসলে এমব্রয়ডারিড কিল্ট বা অলংকৃত কাঁথা বলা হচ্ছে। তাহলে নকশি কাঁথাকে আসলে টেক্সটে যদি কোনো এমসিকিউ আসে যে এটাকে কি হিসেবে পরিচিত নকশি কাঁথা, এটাকে বলা যায় অলংকৃত একটা কাঁথা বলা যায় নকশি কাঁথা আমাদের। The name was taken from the বাংলা ওয়ার্ড নকশা। এই নামটা আসলে বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে, নকশা থেকে হয়েছে নকশি, নকশি কাঁথা নামকরণটা করা হয়েছে, এবং বাংলা শব্দ নকশা থেকে এসেছে। কারণ নকশি কাঁথাটা তৈরি করা হয় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের নকশার যদি বলে একটা সমন্বয় করে নকশি কাঁথাটা তৈরি করা হয়। which means artistic pattern। এই নকশাটা মানে কি? নকশা মানে তো আমরা বাংলায় যদি বলি বুঝতেই পারছি, নকশা হচ্ছে নকশা, এই যে এটাকেই তো নকশা বলে। তার মানে নকশা আসলে একটা আর্টিস্টিক প্যাটার্ন বা শৈল্পিক বিন্যাসকে নকশা বলা হয়। তার মানে যখনই আমরা কোনো কিছু আর্টিস্টিক ভাবে তৈরি করি, কোনো একটা শিল্প রচনা করার চেষ্টা করি, একটা ডিজাইন করি, এটাকেই নকশা বলা হয়, এবং এখানে বলা হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন। এবার চলো ইংলিশ ফার্স্ট পেপারের আমরা নকশি কাঁথার টেক্সট পড়ছি, এখানে আমরা একটু দেখে আসি যে আসলে এখানে গ্রামাটিক্যাল পয়েন্ট গুলো কি কি আছে। এখানে আর্টিস্টিক প্যাটার্ন বলছে, আর্টিস্টিক শব্দের অর্থ কি? শৈল্পিক, এবং প্যাটার্ন শব্দের অর্থ হচ্ছে একটা বিন্যাস বা একটা ধরন। এই শৈল্পিক ধরন যেহেতু কি কেমন ধরন, একটা শৈল্পিক ধরন, এখানে প্যাটার্নটা আমাদের পার্ট অফ স্পিচ হিসেবে নাউন, এবং এই শৈল্পিক শব্দটা পার্ট অফ স্পিচ হিসেবে আমাদের একটা অ্যাডজেক্টিভ। সো আমরা একটু প্রতি ক্লাসে লেসন পড়তে পড়তে আমরা গ্রামাটিক্যাল পয়েন্টটাও পড়বো যে আসলে এই ওয়ার্ডগুলো কোন পার্ট অফ স্পিচে পড়ে। কারণ পরবর্তীতে যখন সেকেন্ড পেপার আমরা ধীরে ধীরে পড়া শুরু করব, তখন আস্তে আস্তে দেখবো যে আসলে পার্ট অফ স্পিচের নলেজ আমাদের সেকেন্ড পেপারে অনেক বেশি কাজে লাগে। তার মানে শুধু যে আমরা ইংলিশ ফার্স্ট পেপার এভাবে পড়বো সেটা না, পার্ট অফ স্পিচের নলেজটাও আমরা একটু লক্ষ্য করে পড়বো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এটা আমাদের কি একটা আর্টিস্টিক প্যাটার্ন। আর্টিস্টিক এখানে আমাদের অ্যাডজেক্টিভ পার্ট অফ স্পিচ হিসেবে, এবং প্যাটার্ন শব্দটা পার্ট অফ স্পিচ হিসেবে আমাদের নাউন।
It's a kind of traditional craft and is said to be indigenous to Bangladesh and West Bengal in India. So এটা একটা ট্রেডিশনাল বা যদি বলা যায় যে একটা ঐতিহ্যবাহী শিল্প। ক্রাফট শব্দের অর্থ শিল্প এবং ট্রেডিশনাল শব্দের অর্থ ঐতিহ্যবাহী। এখানে একটা জিনিস মনে রাখবো, ট্রেডিশনাল এই শব্দটাও কিন্তু পার্ট অফ স্পিচ হিসেবে এই শব্দটাও আমাদের একটা অ্যাডজেক্টিভ। কেন এটা অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ কাকে বিশেষায়িত করে? একটা নাউনকে বিশেষায়িত করে। এই যে নাউন প্যাটার্নের আগে আছে আর্টিস্টিক, এটা একটা অ্যাডজেক্টিভ। তেমন ভাবে নাউন ক্রাফট বা শিল্পের আগে শব্দটা হচ্ছে ট্রেডিশনাল ক্রাফট বা ঐতিহ্যবাহী শিল্প, তার মানে ঐতিহ্যবাহী শব্দটা অ্যাডজেক্টিভ এবং ক্রাফট শব্দটা কিন্তু আবার আমাদের একটা নাউন। তার মানে আজকে যেহেতু নাউন এবং এটার ধরন আমরা পড়বো, তার আগেই আমরা একটু বুঝে ফেলতে পারছি যে অ্যাডজেক্টিভ কিন্তু নাউনকে বিশেষায়িত করছে। ওকে, এর পরবর্তীতে হ্যাঁ আমি সকলের মেসেজ পড়তে পারছি, ঠিক আছে। সো এর পরবর্তীতে আমরা দেখি তাহলে এইটা আসলে যদি বলা যায় যে ইন্ডিজেনাস বলা যায় বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গর, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গর অঞ্চলের মানুষজনের কাছে এবং বাঙালি যারা বাংলাদেশের মানুষজনের কাছে কিন্তু এই নকশি কাঁথাটা একটা বলা যায় ঐতিহ্যবাহী একটা হচ্ছে শিল্প, শিল্পের মতো। তাহলে এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ পাচ্ছি, ইন্ডিজেনাস। এবং ইন্ডিজেনাস একটা জিনিস মনে রাখবে, এ ধরনের লেসন থেকে বা এ ধরনের টেক্সট থেকে কিন্তু আমাদের এর পরবর্তীতে পরীক্ষায় এমসিকিউ আসে এবং শর্ট প্রশ্ন আসে। সো একটা কমন শর্ট প্রশ্ন আসার ধরন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের শর্ট প্রশ্ন। ইন্ডিজিনাস শব্দটার স্পেলিংও আমরা একটু ভালো করে দেখব। আমরা হচ্ছে ইন্ডিজেনাস 3 সিলেবালে ভাগ করে আমরা স্পেলিংটা মনে রাখবো। স্পেলিংও আসতে পারে কারেক্ট স্পেলিং কি, অথবা আসতে পারে এটার সমার্থক শব্দ কি, বিপরীতার্থক শব্দ কি। এটার সমার্থক শব্দ আমরা জেনে রাখবো নেটিভ, ঠিক আছে, মানে দেশীয় বা যদি বলি দেশজ, এটা একটা দেশজ শিল্পের মতো, সেটাই বলা হচ্ছে। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। এই আর্ট বা এই শিল্পটা রুরাল বেঙ্গল বা একদম গ্রাম বাংলায়, রুরাল অঞ্চলে, ঠিক আছে, গ্রামীণ অঞ্চলে এটা বলা যায় সেঞ্চুরি বা শত শত বছর ধরে এই নকশি কাঁথার যে শিল্পটা বা আর্টটা, এটা কিন্তু শত বছর ধরে পরিচর্যা বা মেইনটেইন বা প্র্যাকটিস করা হচ্ছে, ঠিক আছে। সো এটা আমরা মনে রাখবো যে কত সময় ধরে, এটা শত শত বছর বা সেঞ্চুরিজ ধরে। এই ধরনের ডিটেল আসলে কেন গুরুত্বপূর্ণ? কারণ এই ধরনের ডিটেল থেকে আমাদের ক্লাস 8 এর লেভেলে যদি আমরা চিন্তা করি শর্ট প্রশ্ন কিন্তু আসে। লেসনের পরে পরেই আমাদের শর্ট প্রশ্ন বা এমসিকিউ থাকবে। এখন আগে তো আমরা ভালো করে লেসনটা পড়বো, তারপর আমরা বলেও দিব যে কিভাবে শর্ট প্রশ্ন খুব দ্রুত এবং ইজিলি অ্যান্সার করা যায়, ঠিক আছে। অ্যান্টোনিম, ইন্ডিজেনাসের অ্যান্টোনিম অর্ক একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। হ্যাঁ, এটার যদি সমার্থক শব্দ আমি যদি নেটিভ বলি, নেটিভ তো হচ্ছে আমাদের সিনোনিম, তাই না? তাহলে এটার বিপরীতার্থক শব্দ কি হতে পারে? ইন্ডিজেনাস মানে দেশীয়, যেটা দেশীয় না সেটাকে কি বলে দেখি কমেন্ট সেকশনে বলো তো। ফরেন, ভেরি গুড, প্রীতম একদম সাথে সাথে অ্যান্সার দিয়ে দিয়েছে। ফরেন বা বিদেশি যে জিনিসটা বলে সেটাকে আমাদের ইন্ডিজেনাসের যদি অ্যান্টোনিম বলি, ফরেন বলা যায়, এলিয়েন টাইপ কিছু বলা যায়, মানে যেটা হচ্ছে বিদেশি, ঠিক আছে। আচ্ছা, মাহমুদুল লিখেছে ওয়েস্টার্ন। সো আমরা মোটামুটি অনেক কিছুই পাচ্ছি। আর কি কিছু বলা যায়? ফরেন, তাই না? আমরা হচ্ছে সুন্দর করে ফরেনটা বলতে পারি যে এটার এবার অ্যান্টোনিম আমাদের কি হতে পারে তাহলে? ফরেন। সো এই ধরনের শব্দগুলো থেকে কিন্তু আমাদের আসে, ঠিক আছে, শব্দগুলো থেকে কিন্তু প্রশ্ন আমাদের এমসিকিউ এবং শর্ট প্রশ্ন কিন্তু অবশ্যই আসে। ওকে, তাহলে আমরা এটা জেনে রাখলাম, এটা মোটামুটি প্র্যাকটিস করা হয়। দ্য নেম নকশিকাঁথা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশি কাঁথার মাঠ। খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এটা আসলে কবে থেকে পপুলার হয়? এইটা পপুলার হওয়া শুরু করে আমাদের জসিমউদ্দিন, অনেক বিখ্যাত কবি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ এই কাব্যগ্রন্থটা প্রকাশিত হওয়ার পর আসলে এই নামটা, নকশি কাঁথা নামটা খুবই জনপ্রিয় হয়। তাহলে আমাদের এখানে যেই কোন কবির নাম উল্লেখ আছে বা কবে থেকে এটা হচ্ছে আসলে জনপ্রিয় হয়, এ ধরনের শর্ট প্রশ্নে কিন্তু আমাদের আসতে পারে। ফর শর্ট কোশ্চেন এটা খুবই গুরুত্বপূর্ণ। সো নকশি কাঁথা এটা হচ্ছে আসলে পপুলার হয় নকশি কাঁথার মাঠ যখন পাবলিশ হয় 1929 সালে, সেটার পর থেকে। ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। সো আমি কিন্তু অলরেডি একটা শব্দ বলে দিয়েছি, এটা কোন পার্ট অফ স্পিচ। দেখি কমেন্ট সেকশনে এবার জানাও যে ট্রেডিশনাল শব্দটা কোন পার্ট অফ স্পিচ। আমি এক স্লাইড আগেই তোমাদেরকে বলে দিয়েছি, দেখি কে কে মনোযোগ দিয়ে
মনোযোগ দিয়ে ক্লাসটা করছিলে কমেন্ট সেকশনে জানাও তো। তাহমিদ, প্রীতম, হাবিবুর, নূর, তানভীর, নাভিদ, আদিবা, শাকিরা, নব, ওকে ভেরি গুড, সকলে আনসার দিয়ে দিচ্ছে দ্রুত। সো ট্রেডিশনাল আমি বলে দিয়েছিলাম অ্যাডজেক্টিভ, আবার আমরা পেলাম এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কাকে বিশেষায়িত করে? নাউনকে বিশেষায়িত করে। তার মানে কাঁথা আছে, কাঁথা হচ্ছে আমাদের একটা নাউন। কেমন কাঁথা? যদি বলা যায় ঐতিহ্যবাহী কাঁথা। সো কাঁথা হচ্ছে নাউন, যে কোনো বস্তুর নামই হচ্ছে আমাদের নাউন। যেহেতু আজকে আমরা নাউনও পড়বো তাই আগে থেকে একটু ইন্ট্রোডিউস করে রাখি। তার মানে যে কোনো কিছুর যদি বলি নামই হচ্ছে নাউন, তাহলে নাউনকে আমরা কি বলা যায়? নাউনকে আমরা বলা যায় নেমিং ওয়ার্ড। যে কোনো কিছুর নামই ইকুয়ালস টু নাউন। কিসের নাম হতে পারে? যে কোনো বস্তুর নাম হতে পারে, যে কোনো ব্যক্তির নাম হতে পারে, যে কোনো যদি বলি গুণের নাম হতে পারে, সেটাও নাউন হতে পারে। অনেস্টি যদি বলি সেটা একটা নাউন। অনেস্ট ম্যান বললে, অনেস্টটা আবার অ্যাডজেক্টিভ, কিন্তু অনেস্টি সততা গুণের নাম বললে সেটাও নাউন। সো যে কোনো নেমিং ওয়ার্ড আমাদের হচ্ছে নাউন হবে। সো তাহলে প্রচলিত যেই কথাগুলো সেগুলো পারিবারিক ব্যবহারের জন্য আসলে তৈরি হওয়া আর শুরু হয়েছিল। প্রথম এটার প্রচলন হয়েছিল এভাবে, আস্তে আস্তে এটা আসলে শিল্পের রূপ নেয়। এরপর ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কিলস। কিলস মানে কি? কিলস হচ্ছে কাঁথা, এবং কাঁথাটা আবার আমরা একটা পার্ট অফ স্পিচ হিসেবে, কাঁথাটাও কিন্তু আমাদের একটা নাউন। এবং মেক বানানো হচ্ছে, টু মেক এটা হচ্ছে বোঝাই যাচ্ছে, কাজের অর্থ দিচ্ছে, এটা একটা ভার্ব। তাহলে বলা যায় পুরান হোক নতুন হোক, সুতা দিয়ে আসলে এই কাঁথাগুলো তৈরি করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। সো কোন কোন অঞ্চলগুলো আসলে এই শিল্পের জন্য অনেক বিখ্যাত সেগুলোর নাম দেওয়া আছে, এবং এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। কি হিসেবে? এগুলো থেকে কিন্তু আমাদের শর্ট প্রশ্ন অ্যান্সার যেটা, সেটা কিন্তু আসে যে কোন কোন অঞ্চলগুলো আসলে গুরুত্বপূর্ণ ছিল। সো এখানে আমাদের ময়মনসিংহ আছে, ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর এবং বগুড়া। ঠিক আছে, বগুড়া, পরবর্তীতে আছে যশোর। এগুলো হচ্ছে আমাদের খুবই যদি বলি ফেমাস বা যদি বলি অনেক বেশি এই শিল্পের জন্য বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। বর্তমানে এটা কমার্শিয়ালি তৈরি করা হয়। ঠিক আছে, ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি বা বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়, যেটা আমি একদম ক্লাসের শুরুতেই বলেছি যে নকশি কাঁথা এখন বিদেশে আসলে বলা যায় যে রপ্তানিও করা হচ্ছে। সো এটা একটা কমার্শিয়ালি তৈরি করা হচ্ছে। এখন আরেকটা ব্যাপার দেখি, আমরা তো নাউন বুঝলাম যে যে কোনো নেমিং ওয়ার্ড নাউন হতে পারে, অ্যাডজেক্টিভও বুঝলাম, নাউনকে বিশেষায়িত করলে সেই জিনিসটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। এবার ভার্বও আমরা দেখেছি যে কোনো কাজের ধরন বোঝালে সেটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই কমার্শিয়ালি এইটা কোন পার্ট অফ স্পিচ হতে পারে? দেখি কে বলতে পারে। তাসিন, আবিয়ান, নব, হাবিবুর। ওকে, আমি অনেকের কমেন্ট সেকশনে দেখছি খুব দ্রুত অ্যান্সার করে দিচ্ছে, ভেরি গুড, ধন্যবাদ সকলকে। এটা কিন্তু আবার অ্যাডভার্ব, কারণ এটা কিভাবে তৈরি করা হয়? এটা তৈরি করা হয় কমার্শিয়ালি বা বাণিজ্যিক ভাবে। তার মানে ভার্বকে আমি যদি প্রশ্ন করি, কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তর যেটা আসে সেটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যায় আমাদের। ঠিক আছে, এটা আবার মনে রাখতে হবে, ভার্বকে আমরা কিভাবে দ্বারা প্রশ্ন করে, কোনো কাজ কিভাবে হচ্ছে সেটার উত্তরে কোনো ওয়ার্ড পেলে সেটা আমরা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। সো ইট ইজ প্রডিউসড, কিভাবে প্রডিউস করা হয়। ঠিক আছে, হাউ, আমি হাউ অ্যান্সার বাণিজ্যিক ভাবে অথবা কমার্শিয়ালি প্রডিউসড করা হয়। তার মানে আমরা প্রডিউসড কমার্শিয়ালি, সো বোঝাই যাচ্ছে আমরা কিন্তু এটা আমরা অ্যাডভার্ব হিসেবে আমরা বসাতে পারি। কমার্শিয়ালি আমাদের তাহলে একটা অ্যাডভার্ব। ওকে, সো মোটামুটি আমরা হচ্ছে বুঝলাম ভার্বকে কিভাবে, কেন বা অনেক কিছু দ্বারা যদি প্রশ্ন করি উত্তরে কিন্তু আমরা অ্যাডভার্ব পাই। আবার যদি বলি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভও অনেক ক্ষেত্রে কিন্তু বলা যায় যে অ্যাডজেক্টিভকেও অ্যাডভার্ব বিশেষায়িত করতে পারে। অ্যাডভার্ব এমন একটা পার্ট অফ স্পিচ যেটা অ্যাডজেক্টিভ বলি বা আমরা যদি বলি ভার্ব বলি বা অনেকগুলো নাউন প্রোনাউন ছাড়া যে কোনো কিছুকে আসলে বিশেষায়িত করতে পারে। সো বুঝলাম, ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস। কিছুক্ষণ আগে আমরা ওয়ার্ড পেয়েছিলাম ক্রাফট বা শিল্প, নকশি কাঁথাকে শিল্প বলা হয়। এখন আমরা পেলাম যে আসলে এটাকে কোথায় খুঁজে পাওয়া যায়? বিভিন্ন ধরনের হস্তশিল্পের দোকানে পাওয়া যায়। তার মানে ক্রাফট বলতে শুধু শিল্প বোঝাচ্ছে, আমরা যখন হ্যান্ডিক্রাফট বলে দিচ্ছি তখন কিন্তু হচ্ছে হস্তশিল্প। সো শিল্প
ভিতরে একটা যদি বলি একটা ধরন বলা যায় হস্তশিল্পকে, যেই শিল্পগুলো আসলে হাত দিয়েই তৈরি করা হয়, হাত দিয়ে কুটির শিল্প যেটাকে বলা হয় অনেক ক্ষেত্রে। সো বিভিন্ন ধরনের দামি হস্তশিল্পের দোকান বা কুটির শিল্পের দোকানে কিন্তু নকশি কাঁথা এখন অলরেডি পাওয়া যায়। সো হ্যান্ডক্রাফট শপ ইন সিটিজ, শহরে পাওয়া যায়। দি স্কিলস আর নাও ইন গ্রেট ডিমান্ড, এই নকশি কাঁথাগুলোর অনেক চাহিদা আছে। বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস, কেন এগুলোর অনেক চাহিদা আছে? শুরুতে আমরা ছবি দেখেছি, অনেক ধরনের কালারফুল কিছু প্যাটার্ন থাকে, ডিজাইন থাকে, এগুলোর কারণে এটার অনেক চাহিদা আছে। সো এখানে আমরা আরেকটা অ্যাডজেক্টিভ বের করব, কালারফুল। এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। কেন এটা অ্যাডজেক্টিভ? কারণ এটা আমাদের প্যাটার্ন নাউনকে বিশেষায়িত করছে। এবং ডিজাইন, সো এটা আসলে কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস, প্যাটার্নও একটা নাউন, আবার ডিজাইনও পার্ট অফ স্পিচ হিসেবে একটা নাউন। তার মানে কালারফুল কি ধরনের প্যাটার্ন বা ডিজাইন, আমরা যদি কি ধরনের বা কেমন প্রশ্ন করি নাউনকে, উত্তরে আসে আমাদের অ্যাডজেক্টিভ। তার মানে কালারফুলটা অ্যাডজেক্টিভ, প্যাটার্নও আমাদের নাউন, ডিজাইনটাও আমাদের নাউন। এমব্রয়ডারিড অন দেম, সো অলংকৃত করা থাকে এ ধরনের কাঁথার উপর। এটাই ছিল আমাদের টেক্সট। মোটামুটি আমাদের টেক্সটটা আমরা পড়েছি। এবার চলে যাই যে টেক্সট তো আমরা কিছু পার্ট অফ স্পিচ দেখে পড়লাম, কিছু ইনফরমেশন দেখে পড়লাম। এবার এক্সাম হলে তুমি একটা টেক্সট পেয়েছো, এ ধরনের একটা টেক্সট থাকবে, এরপর কিছু এমসিকিউ থাকবে, এরপর কিছু শর্ট প্রশ্ন থাকবে। এক্সাম হলে তুমি এরকম একটা টেক্সট পেয়েছো। এখন এক্সাম হলে তুমি আসলে কি করবে? এখানে আমরা পড়ার জন্য প্রথমে টেক্সটটা ভালো করে পড়ছি, এরপর আমরা কিছুক্ষণের মধ্যে আসলে এমসিকিউ সলভ করতে যাব। তখন তখন প্রশ্ন করব, তখন সুমাইয়া অ্যান্সার দিও, ঠিক আছে? সুমাইয়া, মরিয়ম, অনেকেই প্রশ্ন করছে, সো তখন অ্যান্সার দিব। এখানে হচ্ছে কিন্তু কথা হচ্ছে এখানে তো আমরা প্রথমে টেক্সটটা পড়ছি, কিন্তু যখন এক্সাম হলে তুমি এরকম একটা টেক্সট পাবে, এরপর এমসিকিউ পাবে এবং কিছু প্রশ্ন পাবে, এক্সাম হলে তোমার ফার্স্ট অ্যাপ্রোচটা কি হবে সেটাও আমি লিখে দিচ্ছি। ইন এক্সাম হল, সাধারণত এক্সাম হলে আমাদের পড়ালেখা এবং এক্সাম হলের অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট হবে। সো এক্সাম হলে আমরা কি করব? এক্সাম হলে একটা জিনিস একটু মনে রাখবো যে এক্সাম হলের একটা স্ট্রাকচার থাকবে। প্রথমে প্রশ্ন পড়তে হবে, প্রথমে এমসিকিউ অ্যান্ড শর্ট কোশ্চেন পড়ব। প্রথমে এমসিকিউ এবং শর্ট কোশ্চেন পড়ে তারপর তুমি হচ্ছে এর পরের আমাদের যেই স্টেপটা হবে, এর পরের স্টেপটা হবে আমাদের টেক্সট পড়া। এখন খুব সিম্পল লাগছে, কিন্তু অনেকেই আসলে এটা জানে না। এটা একটা ভালো স্ট্র্যাটেজি। প্রথমে যদি তুমি এমসিকিউ এবং শর্ট কোশ্চেনগুলো একবার চোখ বুলিয়ে তারপর টেক্সটটা শুরু করো, তাহলে টেক্সটটা রিডিং পড়ার সাথে সাথেই তুমি এমসিকিউতে যেই প্রশ্নগুলো চেয়েছে বা শর্ট কোশ্চেনে যেই অ্যান্সার চেয়েছে, টেক্সট রিডিং পড়ার সাথে সাথে পেন্সিল নিয়ে একসাথেই তুমি দাগিয়ে ফেলতে পারবে যে আমার প্রশ্নের অ্যান্সার আসলে এখান থেকে এখানে আছে, এখানে আছে, এভাবে। কিন্তু আমরা একটা কমন মিস্টেক করি, আমরা প্রথমে টেক্সটটা খুব এক্সাম হলে গিয়ে টেক্সটটা আমরা একবার পড়ি, তারপর এমসিকিউতে যাই এবং শর্ট কোশ্চেন একবার পড়ি। তারপর দেখা যায় আবার এমসিকিউ শর্ট কোশ্চেন পড়ার পর আমাদের আবার টেক্সটগুলো, একটা প্রশ্ন পড়ি, একটা টেক্সটে আবার পড়ে অ্যান্সার খুঁজে বের করি, সেকেন্ড প্রশ্নটা পড়ি, তারপর আবার খুঁজে অ্যান্সারটা বের করি। সো এটাতে অনেক সময় যায় এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সো এটা যদি আগে করে নাও, প্রথমে এমসিকিউ এবং শর্ট কোশ্চেন একবার একটু পড়ার পর তোমার মাথায় প্রশ্নের মেইন পয়েন্টগুলো অলরেডি থাকবে। এরপর তুমি যখন টেক্সটটা রিডিং পড়বে এক্সাম হলে, তখন দেখবে রিডিং পড়ার সাথে সাথে তুমি বের করে ফেলতে পারছো যে এ নাম্বার প্রশ্নটা তো এটা চেয়েছিল, এটার অ্যান্সার হবে এটা। আশা করি আমরা বুঝতে পেরেছি। তোমরা কি বুঝতে পেরেছো কিনা বলো তো? একটু আমি ইয়েস নো বলে একটু অ্যান্সার দাও যে বুঝতে পেরেছো কিনা। ওকে, খুবই সিম্পল একটা আমি স্ট্র্যাটেজি বললাম। সো এই ধরনের আরো কিছু স্ট্র্যাটেজি আমরা থ্রু আউট দ্য কোর্স শেয়ার করব যে কত সহজে আসলে অ্যান্সার করা যায়। সো এখানে আমাদের কিছু ভোকাবুলারি ব্যাংক আছে, এরকম ভোকাবুলারি ব্যাংকও প্রতি ক্লাসে আমরা আলোচনা করব। তো এখানে আমরা একটু লক্ষ্য করি, প্রতিটা ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম থেকে তুমি শিওর থাকো যে এমসিকিউ যেই প্রশ্নগুলো থাকে যে কোনো লেসনের পর এমসিকিউতে একটা বা দুটো তুমি এরকম পাবেই সিনোনিম বা অ্যান্টোনিমের প্রশ্ন, ঠিক আছে? এমসিকিউতে 1 or 2 তুমি পাবেই সিনোনিম বা অ্যান্টোনিমের
অ্যান্টোনিমের প্রশ্ন। সো অবশ্যই যে কোনো লেসনে, এই লেসন না, যে কোনো লেসনে আমরা এরকম করতে হবে। সেখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ আমি যদি দাগিয়ে দেই, এমব্রয়ডারিড আছে, যেটা সমার্থক শব্দ ইমবেলিশড এবং ডেকোরেটেড। যেহেতু এমব্রয়ডারিড মানে অলংকৃত এবং ডেকোরেটেড মানে অলংকৃত, এটার অ্যান্টোনিম হচ্ছে প্লেন সিম্পল, একদম সাধারণ, মানে যেটা আসলে অলংকৃত করা না বা ডিজাইন করা না। পরবর্তীতে কিল্ট, কাঁথা, এটার তো কমফোর্টারই আছে। আর্টিস্টিকটা আমাদের গুরুত্বপূর্ণ একটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। শৈল্পিক, এটা সমার্থক শব্দ ক্রিয়েটিভ বা ডেইডাল। অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হচ্ছে আনআর্টিস্টিক। একটা ছোট্ট একটা আমরা প্রিফিক্স যুক্ত করেই কিন্তু আমরা এটাকে বিপরীত শব্দে পরিণত করতে পারি। যেমন ডিসঅনেস্ট, অনেস্ট, ডিসঅনেস্ট। সো থ্রু আউট দ্য কোর্স পরবর্তীতে আমরা একসময় প্রিফিক্স সাফিক্সও পড়বো, যে ছোট ছোট প্রিফিক্স দিয়ে আমরা বিপরীত শব্দ এমনিতেই বানিয়ে ফেলতে পারি। তারপর আনইমাজিনেটিভ, ঠিক আছে। পরবর্তীতে ট্রেডিশনালটা গুরুত্বপূর্ণ। ট্রেডিশনালে আমাদের সমার্থক শব্দ আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা সমার্থক শব্দ হচ্ছে কনভেনশনাল বা প্রচলিত। সাধারণত যেটা হয় ঐতিহ্যবাহী বা প্রচলিত, এটার বিপরীত শব্দ হতে পারে মডার্ন বা ইনোভেশন, নতুন যেটা, প্রচলিত যেটা না, নতুন করে কোনো কিছু করলে সেটা হচ্ছে আমাদের যদি বলি যে একদম ট্রেডিশনালের বিপরীতার্থক শব্দ। পরে ইন্ডিজেনাস আছে, দেশীয়, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, প্রায়শই দেখবে যে এটা থেকে আসে। সমার্থক শব্দ নেটিভ বা লোকাল, অ্যান্টোনিম হচ্ছে ফরেন বা ইম্পোর্টেড। ফরেন কিন্তু আমরা অলরেডি আমরা টেক্সট আলোচনা করতে করতে কিন্তু এটা আলোচনা হয়ে গিয়েছে। পরবর্তীতে প্র্যাকটিস আছে, চর্চা করা। এটার আমরা যদি বলি যে এটার সমার্থক শব্দ ট্রেইন বা এক্সারসাইজ, বিপরীতার্থক শব্দ নেগলেক্ট বা অ্যাবান্ডন। সো আমরা বিপরীতার্থক শব্দটা একটু ভালো করে জেনে রাখতে পারি যে নেগলেক্ট বা অ্যাবান্ডন হচ্ছে প্র্যাকটিসের বিপরীতার্থক শব্দ। সো এগুলো আসলে যদি বলা হয় যে একটা মেমোরাইজেশন পার্টের মতো, তো আমরা মোটামুটি জেনেই রাখবো। এরপর আরো কিছু আছে এখানে, হ্যান্ডিক্রাফট, খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের টেক্সট থেকে সাধারণত ক্রাফট, হ্যান্ডিক্রাফট, ট্রেডিশনাল, ঠিক আছে, এই ধরনের ওয়ার্ডগুলো প্রায় আসে। ইন্ডিজেনাস, সো এটার সমার্থক শব্দ আছে হ্যান্ডিওয়ার্ক বা ক্রাফট ওয়ার্ক, বিপরীতার্থক শব্দ আছে ফ্যাক্টরি মেড বা মেশিন ওয়ার্ক। হ্যান্ডিক্রাফট মানে হস্তশিল্প, যেটা মেশিন দিয়ে তৈরি করা হয়, সেটাই হচ্ছে বিপরীত শব্দটা হয়ে যাবে। পরবর্তীতে আরো অনেকগুলো আছে, যেমন এক্সপেন্সিভ, কস্টলি বা প্রাইসি। সমার্থক শব্দ খুবই সহজ, অলরেডি আমরা অনেকেই জানি। বিপরীতার্থক শব্দ চিপ বা অ্যাফোর্ডেবল। সো এগুলাই ছিল আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট আমাদের ভোকাবুলারি ব্যাংক আজকের এই লেসন থেকে। ওকে, সো চলো এবার আমরা হচ্ছে একসাথে সলভ করি যে আমাদের এমসিকিউ। কিন্তু এক্সাম হলে আবার আমরা কি করব, এক্সাম হলে যখন এমসিকিউ আমরা সলভ করতে যাব তখন কিন্তু আগে টেক্সট পড়বো না, তো আগে আমরা এমসিকিউটা একবার প্রশ্নগুলো রিডিং পড়ে টেক্সটটা পড়া শুরু করে দিব। তখন দেখবে একবার রিডিং পড়ার সাথে সাথেই তুমি দাগিয়ে ফেলতে পারছো যে আসলে অ্যান্সারগুলো কি হবে। So the word indigenous can be best replaced by, comment section এ অ্যান্সার চাবো। সিনা আবিয়ান অ্যান্সার দিয়ে দিয়েছে, প্রকৃতি, ফারহান, অভ্র, ওকে, মনি, আমি দেখতে পাচ্ছি অনেক অনেক কমেন্ট। আমি আসলে সকলের কমেন্ট পড়ে শেষ করতে পারবো না, এত কমেন্ট। সো এখানে তাহলে ইন্ডিজেনাসকে বেস্ট রিপ্লেস করা যায়, তার মানে ইন্ডিজেনাসের সমার্থক শব্দটা চেয়েছে। ইন্ডিজেনাসের সমার্থক কি হবে, বোঝাই যাচ্ছে সি হবে, নেটিভ, ঠিক আছে। দেশীয়, এটা সমার্থক শব্দ হিসেবেও দেশীয় আমাদের। নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ কাঁথা, এটা কি ধরনের কাঁথা, মডার্ন, এজ ওল্ড, কনভেনশনাল নাকি আলট্রা মডার্ন, কি হবে? এটা কিন্তু এক ধরনের কনভেনশনাল কাঁথা বা প্রচলিত এক ধরনের কাঁথা, যেটা ট্রেডিশনালকেই কনভেনশনাল বলা যায়। যেহেতু এখানে ট্রেডিশনাল কাঁথা বলা হচ্ছে, তার মানে কনভেনশনাল কাঁথা, তার মানে প্রচলিত ধরনের এক ধরনের কাঁথা, ঠিক আছে। কনভেনশনাল মানে প্রচলিত। সো আমাদের বি নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। সো আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি, আসলে পড়ার অবস্থা নেই যে এতজন খুব দ্রুত কমেন্ট করছো। ওকে, সো পরবর্তীতে নকশিকাঁথা ইজ রিলেটেড টু, কাদের সাথে নকশিকাঁথা আসলে সম্পর্কিত, আরবান পিপল, এথনিক পিপল, রুরাল পিপল নাকি ট্রাইবাল পিপল, কাদের কথা টেক্সট অনুযায়ী উল্লেখ আছে। একটা জিনিস লক্ষ্য করবে, কিছু কিছু লেসনে আসলে খুব কনফিউজ করার চেষ্টা করে, দেখবে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে এক্সাম হলে গেলে যখন তোমরা ক্লাস 8-এর এক্সাম দিতে যাবে তখন কিছু কিছু প্রশ্ন দেখবে কনফিউজিং আসে। তোমার মনে হবে যে কমন সেন্স বা তুমি যা জানো সেই অনুযায়ী অ্যান্সার একটা হবে, কিন্তু টেক্সটের আলোকে একটা দেয়া
আছে, অপশনে তোমার দুটোই আছে, তুমি জানো যে সাধারণভাবে এটা দেয়া আছে, কিন্তু সবসময় এগুলো টেক্সটের আলোকে অ্যান্সারটা হবে। সো আরবান পিপল, এথনিক পিপল, রুরাল পিপল, ট্রাইবাল পিপল, কোন ধরনের মানুষের সাথে? টেক্সটে কিন্তু রুরাল বেঙ্গলের কথা বলা আছে বা রুরাল মানুষজনের সাথে, গ্রামীণ মানুষজনের সাথে কথা বলা আছে, তাই অ্যান্সার কিন্তু আমাদের এটাই হবে। তার মানে টেক্সটের আলোকে অ্যান্সারটা আমাদের চুজ করতে হবে। পরবর্তীতে নাউডেজ নকশিকাঁথা ইজ প্রডিউসড, কিভাবে প্রডিউস করা হয় বলো? নকশিকাঁথা সাধারণত বর্তমানে আমরা জানি ইম্পোর্ট এক্সপোর্ট করা হয়। সো অ্যান্সার কি হবে? অবশ্যই কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে এটা আসলে এখন তৈরি করা হয়। দ্য ওয়ার্ড থ্রেড, থ্রেড অর্থ কি? থ্রেড শব্দের অর্থ কি দেখি, কে বলতে পারবে? থ্রেড অর্থ যদি সুতা হয় তাহলে ইয়ার্ন থ্রেড, ইয়ার্ড ফিল্ড, ইয়ার্ড এবং ফিল্ড দুইটা অর্থই এই যে মাঠ বা ক্ষেত বলা যায়। থ্রেড অর্থ হচ্ছে কোনো কিছু সম্পর্কে আসলে যদি বলে আতঙ্কিত থাকা, থ্রেড পাওয়া, কিন্তু ইয়ার্ন অর্থ হচ্ছে সুতা। সো যেহেতু থ্রেড এবং ইয়ার্ন দুটোর অর্থই হচ্ছে আমাদের সুতা, তাহলে আমাদের যদি বলি এই থ্রেডের অর্থ ইয়ার্ন বা সমার্থক শব্দ হিসেবে দেয়া যায়। পরবর্তীতে দিস আর্ট হ্যাজ নাও বিন কন্টিনিউইং ফর, কত বছর ধরে কন্টিনিউ করা হচ্ছে? ওকে, সেঞ্চুরিজ, ভেরি গুড, এটা হচ্ছে শত শত বছর ধরে কন্টিনিউ করা হচ্ছে, টেক্সটে উল্লেখ ছিল। হোয়াট আর ইউজ টু মেক দিস কিল্ট, কি কি জিনিস আসলে তৈরি করা হয় এই কাঁথা বানানোর জন্য? ওকে, সো বোঝাই যাচ্ছে এটা কি হবে, যে কোনো ধরনের কাপড়, ওল্ড এবং নিউ নিউ ইউজ করা হয়, ঠিক আছে। সো এখানে আলাদা করে কোনো হচ্ছে স্পেসিফিক করে উল্লেখ নেই, ওল্ড নিউ টাইপের সুতা বা যে কোনো কিছু ইউজ করা হয় আসলে এটা তৈরি করার জন্য। ওকে, সো এটা ছিল আমাদের কিছু প্রশ্ন আছে, প্রশ্নের অ্যান্সারটা আসলে কিভাবে লিখতে হবে। এখানে একটা জিনিস মনে রাখবে যে তোমাদের ক্লাস 8 এর লেভেলে কিছু কিছু প্রশ্ন তোমরা অপিনিয়ন বেসড প্রশ্নও পাবে। সো এখানে অপিনিয়ন বেসড কিছু প্রশ্নের জন্য যেটা আমরা ডাইরেক্ট এক্সাম হলে টেক্সট দেখেই তুমি লিখতে পারবে না, এরকম কিছু প্রশ্ন থাকবে। সাধারণত লাস্টের প্রশ্নগুলো অপিনিয়ন বেসড প্রশ্ন হয়, থাকতে পারে নাও থাকতে পারে। সো এগুলোর জন্য প্রিপেয়ার করে রাখতে হবে। ওয়াই আর দ্য ট্রেডিশনাল কাঁথাস মেড, কেন এগুলো তৈরি করা হয়? সাধারণত নিজেদের প্রয়োজনে তৈরি করা হয়, পরবর্তীতে কমার্শিয়ালি প্রস্তুত করা হয়। সো নকশি কাঁথা কি? দেখো ডেফিনেশনের মতো কিছু প্রশ্ন তোমরা পাবে ডাইরেক্ট। নকশি কাঁথার নামটা কোথা থেকে নেওয়া হয়েছে? যে কোনো জায়গায় কোন একটা নদীর অপর নাম দেওয়া আছে, তাহলে সবসময় এরকম কমন একটা প্রশ্ন প্যাটার্ন থাকে যে এই নদী অন্য কোন নামে পরিচিত। সো এরকম যে নামটা কোথা থেকে নেওয়া হয়েছে। নকশি কাঁথা কি জন্য জনপ্রিয় হয়েছে? আমরা জানি কবি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ, এটার পরে নকশি কাঁথাটা জনপ্রিয় হয়। আজ কোন কোন জিনিস দরকার হয় নকশি কাঁথা তৈরি করতে? ওল্ড নিউ ক্লথ বা থ্রেড দরকার হয়। সো আমরা মোটামুটি সবই জানি। অ্যান্সার দেখো সুন্দর করে গুছিয়ে লেখা আছে, সাধারণত 1 অথবা 2 সেন্টেন্সে আমাদের এই শর্ট কোশ্চেন অ্যান্সার লিখতে হয়, ঠিক আছে, 1 or 2 সেন্টেন্স। সো এখানে দেখো অলরেডি অ্যান্সার তো ডিসকাস করতে করতে আসলে বলা হয়েই গিয়েছে। সো এই যে আমাদের অ্যান্সারও দেওয়া আছে। তাহলে এটা ছিল আমাদের লেসন। এবার আমরা চলে যাব প্যারাগ্রাফ রাইটিং, এরপর নাউন এবং এটার টাইপ। খুবই ইন্টারেস্টিং এবং হচ্ছে খুবই ছোট ছোট আজকের পাঠগুলো আছে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওকে ওকে, সো যাদের ক্লাস আগের ক্লাস যদি মিস যায়, তাহলে আগের ক্লাস ম্যাথ ক্লাস মিস গেলে তোমাদের কিন্তু এগুলো রেকর্ডেড থাকে, ঠিক আছে। সো এগুলো তোমরা পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, যেহেতু তোমরা করছো যেই স্টুডেন্ট পোর্টাল থেকে তোমরা দেখতে পাচ্ছ ক্লাসগুলো। সো তোমরা কিন্তু এই ক্লাসগুলো রেকর্ডেড থাকে। সো লাইভ ক্লাস যদি মিস চলে যায়, তোমরা স্টুডেন্ট পোর্টালে দেখবে এক জায়গায় পাস্ট ক্লাসেস একটা অপশন আছে, সেখানে তোমরা গিয়ে কিন্তু সবগুলো ক্লাসগুলো তোমরা আবার চাইলে দেখে রাখতে পারবে, ঠিক আছে। এটা তোমাদের স্টুডেন্ট পোর্টালেই আছে, মানে যেখান থেকে তোমরা এখন আমার ক্লাসটা করছো সেখানে দেখবে একটা অংশে আছে পাস্ট ক্লাসেস অপশন, সেখানে তোমরা আগের ক্লাসটা দেখতে পারবে। সো প্যারাগ্রাফ রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এ একটা জিনিস একটু মনে রাখবে, এটা একটা অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম মানে কি? সংক্ষিপ্ত নাম, ঠিক আছে। অ্যাক্রোনিম হচ্ছে সংক্ষিপ্ত একটা নাম। এই পিল এইটা হচ্ছে একটা সংক্ষিপ্ত নাম। সো এই অ্যাক্রোনিম দিয়ে তুমি চাইলে মনে রাখতে পারবে প্যারাগ্রাফ কিভাবে লেখে। সো প্যারাগ্রাফ কিভাবে লেখে, এটা হচ্ছে অনেক ক্ষেত্রে প্যারাগ্রাফ যেহেতু রিটেন পার্ট, অনেকে অনেকভাবে লেখে। সো প্যারাগ্রাফ লেখার কিছু সিস্টেম আছে, এটাকে তুমি একটা পিল ওয়ার্ডটা দিয়ে, পিল মানে কি হচ্ছে কোনো কিছু ছেলা, ঠিক আছে। সো পিল এই ওয়ার্ডটা দিয়ে তুমি মনে রাখতে পারবে প্যারাগ্রাফ কিভাবে লেখে। সো আমরা দেখি পি এর পি দিয়ে কি হয়, পিলের পি দিয়ে হয় স্টেট ইউর পয়েন্ট। তার মানে পিলের আমরা যে পিটা পাচ্ছি এটা দিয়ে আমাদের হচ্ছে পয়েন্ট।
ই দিয়ে আমাদের হচ্ছে হয় এক্সপ্লেইন, তারপর আরেকটা ই আছে, আরেকটা ই দিয়ে আমাদের হচ্ছে এক্সাম্পল, এবং আরেকটা এল আছে, এল আরেকটা দিয়ে হচ্ছে আমাদের লিংক। ওকে, আমরা এখানেই দেখতে পাচ্ছি PEEL। তার মানে শুধু মনে রাখবে, এই চারটা জিনিস মনে রাখবে একটা প্যারাগ্রাফ লেখার জন্য। প্যারাগ্রাফ মানে একটা প্যারা বা একটা প্যারার মধ্যেই হবে। অনেকে প্যারাগ্রাফের কনসেপ্টটাই বুঝে না, প্যারাগ্রাফকে কম্পোজিশন বানিয়ে দেয়। প্যারাগ্রাফ মানে একটা প্যারার মধ্যে হবে, তুমি প্যারাগ্রাফকে ভাগ করতে পারবে না, একটা ডাইরেক্ট প্যারার ভিতরে আমাদের সবকিছু চলে আসবে। প্রথমে আমরা একটা পয়েন্ট দিব, বা যেটাকে মেইন পয়েন্ট বা টপিক সেন্টেন্স বলে। এই যে পয়েন্ট যেটা বলছি এটা আসলে আমাদের মেইন পয়েন্ট বা টপিক সেন্টেন্স বলে। এই পয়েন্টটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। এখন অনেকে বলতে পারে যে টপিক সেন্টেন্সটা কি? টপিক সেন্টেন্স হচ্ছে আসলে কি নিয়ে প্যারাগ্রাফটা লেখা হচ্ছে। যদি ট্রাফিক জ্যাম নিয়ে তোমাকে লিখতে বলে, তাহলে ট্রাফিক জ্যাম কি বা এটা সংজ্ঞাই হয়ে যাবে আমাদের টপিক সেন্টেন্স। সো প্রথমে আমরা টপিক সেন্টেন্স লিখবো যে আসলে ট্রাফিক জ্যাম নিয়ে লিখতে বলেছে, এই জিনিসটা কি। ক্লাইমেট চেঞ্জ নিয়ে লিখতে বলেছে, এই জিনিসটা কি। এটার ডেফিনেশন, সংজ্ঞা, বা আসলে পুরো প্যারাগ্রাফে কি জিনিসটা থাকবে, এটা একটা লাইনে লেখাই হচ্ছে আমাদের পয়েন্ট, বা পয়েন্টের মাঝখানে কি থাকবে আমাদের টপিক সেন্টেন্স বা মেইন পয়েন্ট। আসলে আমাদের পয়েন্টটা বলতে হবে। এই যে এখানে লেখা আছে দিস উইল মেক আ টপিক সেন্টেন্স, বেসিক্যালি এটা একটা টপিক সেন্টেন্স বা সংজ্ঞা। আসলে কি সংজ্ঞার পর তুমি এক্সপ্লেইন করবে যে তুমি আসলে কি কি মোট প্যারাগ্রাফে কি কি লিখবে। তুমি ইনফরমেশন এক্সট্রা যে কথাবার্তা সেগুলো তুমি এক্সপ্লেইন করবে। এই সংজ্ঞা তো দিয়ে দিয়েছো, এখন বিষয়টা সম্পর্কেই তুমি এক্সট্রা কিছু তথ্য দিবে। যেমন ক্লাইমেট চেঞ্জ কি সেটা বলে রাখলে এরপর তথ্য দিবে যে আচ্ছা ক্লাইমেট চেঞ্জ এই কারণে সাধারণত হয় এবং এটা ক্ষতিকর। পরবর্তীতে এক্সাম্পল, তুমি ডাইরেক্ট এক্সাম্পল দিবে। যার এক্সাম্পল যত ডিটেইলে তোমরা এক্সাম্পল দিবে মার্কটা তত বেশি আসবে। এখানে একটু মনে রাখবে এটা কিন্তু কোনো গ্রামাটিক্যাল পার্ট না। গ্রামাটিক্যাল পার্টে গ্রামার মুখস্থ করলেই মার্কস বেশি। প্যারাগ্রাফ অনেকভাবে লেখা যায়, কিন্তু আমরা যদি হাইয়েস্ট মার্ক টার্গেট করি কিছু কিছু স্টেপ ফলো করে আমরা প্যারাগ্রাফ লিখবো। যত ডিটেইলে এক্সাম্পল দিতে পারবে, যদি এভাবে সুন্দর করে এক্সাম্পল দাও যে ক্লাইমেট চেঞ্জ সাধারণত বলা যায় যে এখন অনেক ধরনের স্টেপ নেওয়া হয়, অনেক ধরনের ইনভায়রনমেন্টাল স্টেপ নেওয়া হয়। একটা এক্সাম্পলও তুমি দিয়ে রাখলে, হয়তো তুমি একটা পেপার পড়েছো, এটা অপশনাল কিন্তু দিলে ভালো মার্ক আসবে। পেপারে তোমার লেখা আছে যে আসলে ইন্টারন্যাশনালি এই 3টা স্টেপ নেওয়া হয়েছে ক্লাইমেট চেঞ্জ কমানোর জন্য। তুমি এটা সুন্দর করে এক্সাম্পল দিয়ে দিলে, একদম ডিটেইল আকারে দিয়ে দিলে তোমার কিন্তু মার্কসটা বেশি আসবে। লাস্টে হচ্ছে লিঙ্ক ব্যাক টু দ্য টপিক। তার মানে এই যে টপিক সেন্টেন্স মেইন যেটা বলেছো সেটাই একটা লিঙ্ক ব্যাক করে, বা যদি বলি এখানে অনেক ক্ষেত্রে সামারি করা যায়। একটা হচ্ছে সামারাইজ, জাস্ট সামারাইজ ইট, বা একদম শেষে সংক্ষিপ্ত আকারে বলে দিলেই প্যারাগ্রাফটা শেষ হয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং এর তেমন আলাদা কোনো ব্যাপার নেই, কিন্তু এটা আমাদের মোটামুটি করতে হবে। ওকে, হ্যাঁ, ক্লাস নোট থেকে শুরু করে যদি বলি ক্লাস নোট বা তোমাদের এই ভিডিও যেটা সব রেকর্ডেড থাকবে তোমরা পেয়ে যাবে। ওকে, সো এরপর আমরা তাহলে প্যারাগ্রাফ এখানে বললাম যে এখানে হচ্ছে আইডিয়া নিয়ে মোটামুটি সুন্দর করে গুছিয়ে রাখলেই হয়ে যাচ্ছে আমাদের প্যারাগ্রাফটা। সো এখানে মনে রাখতে হবে প্যারাগ্রাফে সাধারণত 3টা অংশ থাকে। 3টা অংশ কিন্তু এক প্যারার মধ্যেই থাকবে। এটা আবার কেউ মনে করবে না যে 3টা অংশ মানে 3টা প্যারা, সেটা না। এক প্যারার মধ্যেই 3টা অংশ। একটা থাকবে হচ্ছে বডি, একটা থাকবে ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, একটা প্যারার মধ্যেই। এবং মনে রাখতে হবে যে সাধারণত আমাদের গ্রামার এবং স্পেলিং একদম কারেক্ট রাখতে হবে। গ্রামার, স্পেলিং এবং সুন্দর করে টপিক সেন্টেন্স কারেক্ট রাখতে হবে। এরপর টাইটেল হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে টাইটেলও খুব সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। টাইটেল সাধারণত দেয়াই থাকে, টাইটেল যদি না দেয়া থাকে সেক্ষেত্রে লিখতে হবে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে স্কুলগুলোতে তোমরা ক্লাস 8 এর লেভেলে টাইটেল আসলে দেয়াই থাকে যে এই টাইটেলে প্যারাগ্রাফ লেখো। ঠিক আছে, মাঝে মাঝে বলতেও পারে যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে প্যারাগ্রাফ লেখো, তখন টাইটেলে জাস্ট ক্লাইমেট চেঞ্জ লিখে সেটা দিয়ে দিলেই হয়ে যাবে। সো কত পেজ লিখবো অনেকে প্রশ্ন করছে। কত পেজ? পেজ আসলে কখনো অ্যামাউন্ট হতে পারে না। তোমার হাতে লেখা ছোট হলে তোমার পেজ অনেক বড় হবে, তোমার বা অনেক বেশি পেজ হবে। তোমার হাতে লেখা ছোট এবং ফাঁকা ফাঁকা হলে, বা হাতে লেখা যদি বড় হয় এবং দেখা যায় খুবই কনসাইজ হয়, পেজ কমও লাগতে পারে। তো এক্ষেত্রে আমরা যেটা করব যে সাধারণত ওয়ার্ড হিসেবে চিন্তা করবে। সাধারণত আমরা যদি বলি 150 to 200 ওয়ার্ড হচ্ছে একটা
স্ট্যান্ডার্ড বলা হয়। তো তুমি একটা কাজ করতে পারো, বাসায় প্র্যাকটিস করে দেখবে তোমার 150 থেকে 200 ওয়ার্ড আসলে কতটুকু হয়, সেই অনুযায়ী তুমি হচ্ছে ওই পেজ লিখবে। কয়েকজনের এইটুকু হতে পারে 2 পেজের মধ্যেই হয়ে যাচ্ছে, কয়েকজনের 3 পেজ যাবে, কিন্তু প্যারাগ্রাফ কিন্তু বেশি বড় হবে না, ঠিক আছে? প্যারাগ্রাফ ছোট হবে, কম্পোজিশন বড় হয়। সো কিছু ট্রিক্স আছে। সো আমরা জানি টপিক সেন্টেন্স, বডি এবং কনক্লুশন। টপিক সেন্টেন্সটা আসলে কি? আমাদের ডেফিনেশন, ঠিক আছে? ডেফিনিশন বা সংজ্ঞাটা যাবে, বডিতে যাবে সংজ্ঞাটাকেই হচ্ছে প্রমাণ করতে হবে। ডেফিনিশন অথবা ডেফিনিশনের প্রমাণ অথবা হচ্ছে এক্সপ্লেইন। প্রমাণ যেতে পারে, কোনো ডিটেইলস যেতে পারে, এক্সাম্পল যেতে পারে, অথবা এক্সপ্লেনেশন যেতে পারে। এটাই মোটামুটি যাবে আমাদের বডি পার্টে। টপিক সেন্টেন্সের ডেফিনেশন বা কি নিয়ে লিখবো বডি পার্টে, এগুলো যাবে। কনক্লুশনে আমরা সামারি করে দিব। এটাই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। রেগুলার বিভিন্ন ক্লাসে আমরা অবশ্যই প্যারাগ্রাফ নিয়ে আরো কথাবার্তা বলবো। প্যারাগ্রাফে আরো অনেক হোমওয়ার্ক থাকবে, যেহেতু রিটেন পার্ট, এটা নিয়ে আসলে রেগুলার প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে। সো জানি টপিক সেন্টেন্স কি, প্যারাগ্রাফ শুরুই হবে টপিক সেন্টেন্স দিয়ে, মূল বিষয়বস্তু বা যেটাই বললাম ডেফিনেশনটা। বডি অংশে কি থাকবে? টপিক সেন্টেন্সের বিস্তার ঘটানো হয়। বিস্তার কিভাবে ঘটাবো আমরা? ওই যে এক্সপ্লেনেশন, এক্সাম্পল, সেটাই। কনক্লুশন হচ্ছে সামারি করে দেওয়া, ঠিক আছে? সো এই জিনিসগুলো মাথায় রেখে প্যারাগ্রাফ আবার প্র্যাকটিসের ব্যাপার, এগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। এখানে একটা প্যারাগ্রাফ মুনলিট নাইট নিয়ে এক্সাম্পল আছে। সো এখানে টপিক সেন্টেন্সটা কি হবে? মুনলিট নাইট কি, বা এটা ডেফিনেশনই হয়ে যাবে টপিক সেন্টেন্স। যেমন মুনলিট নাইট ইজ আ টাইম when the moon is at its fullest and brightest, offering a captivating display of its luminosity. তার মানে চাঁদনি রাত আসলে জিনিসটা কি, এটা নিয়ে বললো যে যখন আসলে চাঁদের আলো হচ্ছে একদম পরিপূর্ণ থাকে, সেটাকে চাঁদনি রাত বলে এবং সেটা আলো ছড়ায়। তার মানে আমি সুন্দর মতো নিজের মতো একটা ডেফিনেশন দিয়ে দিলাম, এটাই আমাদের টপিক সেন্টেন্স। এরপর সাপোর্টিং ডিটেলস হচ্ছে, আমি বললাম যে চাঁদনি রাতের খুবই কিছু আমি অ্যাডজেক্টিভ দিয়ে বলতে পারি। চাঁদনি রাতের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বলতে পারি, সেটার নিস্তব্ধতা, এটা নিয়ে আমরা বলতে পারি। চাঁদনি রাত, ওই সময় মানুষ কিভাবে চাঁদনি রাতটা উপভোগ করে, সেটা নিয়ে বলতে পারি। সো এই তিনটা হয়ে যাবে আমাদের আসলে সাপোর্টিং ডিটেলস বা বডি অংশে আমাদের এই তিনটা যাবে। আমাদের শুরুতে বলে দিলাম যে এটা কি, নিজের মতো করে লিখলাম। তারপর এটা নিজের মতো করে তুমি যেইটা আসলে এক্সপ্লেইন ভালো করে করতে পারবে, এরকম আমাদের বডি পার্টে সাপোর্টিং ডিটেলস নিতে হবে। যার ডিটেলস যত ডিটেইলড হবে সে তত বেশি মার্ক পাবে। সো এখানে দেখো এরপর এক্সাম্পল দেওয়া আছে যে এটাতে সাধারণত বলা যায় যে আসলে অনেক সুন্দর দেখা যায়, মানুষজন আসলে ছাদে বসে এগুলো এনজয় করতে পছন্দ করে অনেক ক্ষেত্রে। এই সময় চাঁদনি রাতে আসলে প্রাকৃতিক। হ্যাঁ অবশ্যই, অর্ক একদম প্রথম দিনই প্যারাগ্রাফ সাজেশন চাচ্ছে। প্যারাগ্রাফ অবশ্যই সাজেস্ট করা হবে। প্যারাগ্রাফ এবং রিটেন পার্টগুলো প্রতি ক্লাসে একটু না একটু তোমাদের হোমওয়ার্ক দেওয়া হবে কয়েক ক্লাস পর পরই, এবং এগুলো নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? সো রিটেন পার্ট নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এরপর মোটামুটি এখানে হচ্ছে এক্সপ্লেইন বা আমরা কিভাবে করতে হয় এই জিনিসগুলো হচ্ছে, বা মুনলিট নাইটটা আসলে কেমন হয়, এখানে মানুষ কিভাবে আসলে এনজয় করে, এই জিনিসগুলো লেখেই আমাদের আসলে বডি অংশ যাবে। যে যেভাবে লিখতে চাও, এখানে একটা ধরন দেওয়া আছে, এটাই যে ফলো করতে হবে সেটা না। স্ট্রাকচার ফলো করে নিজের মতো করে লিখলেও তুমি মার্কস পাবে, কারণ হচ্ছে এটা রিটেন পার্ট। সো আমি লাস্টের দিকে যাব, যে লাস্টে সাধারণত একটা কনক্লুশন পার্ট দিতে হয়। দ্য মুনলিট নাইট ইন্সপায়ার্স introspection, allowing thoughts to wander and dreams to take flight. It is a time when nature seems to whisper secrets and the world holds its breath in awe of the mystical allure of the moonlit night. So এটা এমন একটা সময় যখন নেচার বা প্রকৃতি আসলে তার সৌন্দর্যকে একদম বহিঃপ্রকাশ করে, একটা খুবই মহিমান্বিত ভাবে বহিঃপ্রকাশ করে। সো মোটামুটি যা বললো সেটার একটা সামারি করে দিয়ে দেওয়া হয়েছে, নিজের মতো করে সামারি করে দিলে হবে। সো সুবা লিখেছে, স্নিগ্ধা লিখেছে, এই প্যারাগ্রাফটা তার এসেছে। আচ্ছা, কত পৃষ্ঠা লিখতে হয়? 150 থেকে 200 ওয়ার্ড। এটা অনেকে তুমি নিজে একবার বাসায় লিখে প্র্যাকটিস করে দেখবে, তোমার 150 থেকে 200 ওয়ার্ড তোমার হাতের লেখা অনুযায়ী কয় পেজ হয়। কারো এটা 2 পেজ হতে পারে, কারো এটা 5 পেজ হতে পারে, কিন্তু ওয়ার্ড লিমিট হচ্ছে 150 থেকে 200। আশা করি বুঝতে পেরেছো। কনক্লুশন হচ্ছে সংক্ষিপ্ত সার, বা একদম আমরা বলি না উপসংহার, কোন একটা রচনার উপসংহার, আর প্যারাগ্রাফের কনক্লুশন বলা হয় এটাকে। ওকে, সো আমাদের লাস্ট টপিকে চলে এসেছি, নাউন এবং এটা টাইপ, ঠিক আছে? সো এইটা নিয়ে কিন্তু আমি প্রশ্ন করব এবং আমি লাস্টে দেখব যে আসলে আমি কত পেজ লিখতাম।
আমি তো বলা যায় যে আমার হাতে লেখা খুবই ছোট, এবং আমি খুব একটা গ্যাপ দেই না, সো আমি খুব দেখা যায় যে আমার অল্প পেজে আমার শেষ হয়ে যেত, ঠিক আছে। হ্যাঁ, একদম। আমরা অনেকটা শেষের দিকে চলে এসেছি, এই টপিক শেষ করলেই শেষ। তো এই টপিকটা ইংলিশ সেকেন্ড পেপারের টপিক, এটার পর কিন্তু আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দিতে হবে। তো দেখি কে কে পারে। খুব বেশি বড় করা যাবে না, অনেকেই বলছো এই যে 300 350, এগুলো কিন্তু আসলে কম্পোজিশন। কম্পোজিশন এবং প্যারাগ্রাফের মধ্যে পার্থক্য আছে। একটা কম্পোজিশনে অনেক বড় হয়, অনেক ভাগ থাকে, 4-5টা প্যারাগ্রাফ মিলে একটা কম্পোজিশন হয়। একটা প্যারাগ্রাফ মানে এক প্যারা, তুমি একটা টপিক নিয়ে লিখবে, এটা কখনো বেশি বড় করা যাবে না। কারো কারো স্কুলে মার্ক দিতে পারে, কিন্তু বোর্ডে গিয়ে যখন বোর্ড পরীক্ষা দিবে, এসএসসি এইচএসসি দিবে বা বোর্ড দিয়ে, এটা টিচারের উপর ডিপেন্ড করে। কিছু টিচার আবার তোমাকে ডাইরেক্ট কিন্তু কেটে দিবে অনেক বেশি বড় হয়ে গেলে। আশা করি বুঝতে পেরেছো আমার কথাটা। আচ্ছা, আমি কোন কলেজ? আমি হলিক্রস কলেজ থেকে পড়েছি, বর্তমানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আছি, পড়াশোনা করছি ইসোলে, ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে। আমার নাম মিম। হয়তো শুরুতে ইন্ট্রোডাকশন দেওয়া উচিত ছিল। যাই হোক, আরেকটা টপিক শুরুর আগে আমরা ইন্ট্রোডাকশন দিয়ে নেই। এবার আমরা শুরু করি নাউন এবং এটার টাইপ। এখন একদম প্রথমেই আমরা যখন লেসন পড়ছিলাম, আমরা বলছিলাম নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ড, বা কোনো কিছুর নামকেই আসলে নাউন বলা হয়। সো নেমিং ওয়ার্ডটাই হচ্ছে আমাদের নাউন, এবং এটার কিছু ধরন আমরা দেখব। তো আজকের ক্লাসে আমরা নাউনের 4-5টা ধরন মিলে পড়বো। কিন্তু নাউন কিন্তু কয়েকভাবে ভাগ করা যায়, একটু আমরা মনে রাখি যে আজকের ক্লাসে শুধু আমরা পড়বো যে আসলে ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে নাউন আসলে কয় প্রকার। অনেক ক্ষেত্রে নাউনকে গণনযোগ্যতার ভিত্তিতে কিন্তু 2 প্রকার গণনা করা যায়, বা গোনা যায় যেই নাউনগুলো, সেগুলো কাউন্টেবল, যেগুলো গোনা যায় না সেগুলো আনকাউন্টেবল। কিন্তু সেগুলোর আলোচনা আবার আজকের ক্লাসে আমরা করব না। আজকের ক্লাসে আমরা ইন্দ্রিয় গ্রাহ্যতা বা মোটামুটি মেইন ক্লাসিফিকেশন অনুযায়ী নাউন কিছু প্রকার আছে, যেগুলো ধরা ছোঁয়া দেখা যায়, যেগুলো ধরা ছোঁয়া দেখা যায় না, সেই ভিত্তিতে আমরা নাউনকে কিছু ভাগ করব, সেটা আজকে আমাদের আলোচনা হবে। সো নাউন আগে আমরা একটু বের করে দেখি। আমরা লেসন যখন পড়ছিলাম, আমরা দেখছিলাম কিল্ড, তারপর হচ্ছে ক্রাফট, প্যাটার্ন, ডিজাইন, এই শব্দগুলোকে আমরা নাউন বলছিলাম, কারণ এগুলো নাম। তার মানে যে কোনো কিছুর নামকেই নাউন বলে। এখন নাম যে কোনো কিছুর হতে পারে। রাইসা একটা ব্যক্তির নাম, সিলেট একটা জায়গার নাম, ফ্যামিলি একটা, যদি বলি পারিবারিক একটা বন্ধনের নাম, স্টুডেন্ট, ঠিক আছে, একটা সাধারণ নাম। একটা ব্যক্তির নাম, নির্দিষ্ট নাম যদি রাইসা হয়, তার সাধারণ নাম হচ্ছে সে একটা ছাত্রী বা স্টুডেন্ট, সেটাও একটা নাম। পরবর্তীতে স্কুল একটা প্রতিষ্ঠান বা একটা জায়গার নাম, স্কুল বিদ্যালয়। বুকস একটা বস্তুর নাম। মিউজিক, মিউজিকও একটা হচ্ছে যদি বলি ধারণার একটা নাম, গান মানুষজন শুনে, মিউজিক শুনে। কাজিনস একটা যদি বলি সম্পর্কের একটা নাম। তার মানে অনেক কিছুরই আমরা নাম পেলাম। এই নেমিং ওয়ার্ডগুলোকে আমাদের কি বলা হয়? নাউন বলা হয়। তার মানে এখানে সবগুলো শব্দই হচ্ছে নামবাচক শব্দ, এবং এদেরকেই বলা হয় নাউন। তাহলে যে কোনো কিছুর নামকেই নাউন বলে। তার মানে এই যে কোনো কিছুর নাম তো অনেক কিছুর নাম হতে পারে, তাহলে অন্যান্য পার্ট অফ স্পিচের সাথে নাউনের পার্থক্যটা আসলে কোথায়? এখানে একটা কনফিউশন লেগে যেতে পারে। সো চলো, নাউন তাহলে কিসের কিসের সাধারণত হয়? পার্সন, প্লেস, থিংস, আইডিয়া, এগুলোর নাম আমাদের নাউন হতে পারে। সো পার্সন যেমন ডেভিড, ইমিলি, এগুলো আমরা যে কোনো পার্সন নাম দেয়া আছে, ঠিক আছে। আমরা যদি এখানে বলি, এখানে অনেকে কমেন্ট করছে জারিফ, রাকিব, সাইফ, এগুলো হচ্ছে আমাদের পার্সন, ঠিক আছে। সো পার্সনের নামগুলো আমাদের নাউন। মাদার, ফাদার, গ্র্যান্ড ফাদার সাধারণ নাম, এবং নির্দিষ্ট নাম আছে, দুটোই আমাদের নাউন। প্লেস একটা মহাদেশের নামও হতে পারে, একটা ছোট্ট একটা দেশের নামও হতে পারে, সাধারণ দেশের নাম হতে পারে, মহাদেশের নাম হতে পারে, প্রদেশের নাম হতে পারে, কোন একটা সিটির নাম হতে পারে, কোন একটা টাউনের নাম হতে পারে, কোন একটা জেলার নাম হতে পারে, ঠিক আছে। আর ঢাকা যেমন একটা নাউন, তেমনি ভাবে বাংলাদেশ একটা নাউন, এশিয়া একটা নাউন, তেমনি ভাবে আমরা ছোট্ট একটা ঢাকার একটা ছোট্ট একটা জায়গার নাম মিরপুর, মিরপুরটাও একটা কিন্তু নাউন হয়ে যাবে। সো ইউরোপ, আমেরিকা, হসপিটাল, স্কুল সবগুলোই আমাদের নাউন। যে কোনো বস্তুর নাম নাউন। মোবাইল, বুকস, কার, টেলিভিশন, পেন্সিল। আইডিয়া, অনেস্টি, ফ্রেন্ডশিপ, ফ্রিডম, উইজডম, লয়ালিটি। সো একটা জিনিস ইম্পর্টেন্ট, যে নাউনে তো অনেক কিছুই আছে, তাহলে কোন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ? অনেকেই অনেক কিছু বুঝতে পারে যে ব্যক্তি,
জায়গা এবং বস্তুর যে কোনো নাম নাউন হতে পারে, কিন্তু অনেকের মাথায় থাকে না যে ধারণাগত নামও নাউন। অনেকে এগুলোকে অ্যাডজেক্টিভের ভিতর নিয়ে যায়। অনেস্টি, ফ্রেন্ডশিপ, ফ্রিডম এগুলো তো দেখা যায় না, তো অনেকে ভাবে যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, এগুলো কিভাবে নাউন হয়। এগুলো দেখা ছোঁয়া না গেলেও এগুলো আসলে কোনো একটা গুণের নাম, এগুলো একটা ধারণাগত নাম, অ্যাবস্ট্রাক্ট জিনিস, এইগুলোও আমাদের নাউন হতে পারে এবং এগুলাকে আমাদের কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। ভেরি গুড, ফারিহা এবং আহনাফ অ্যান্সার দিয়ে দিয়েছে। ডেভিড মিন, ডেভিড হচ্ছে একজনের নাম, ঠিক আছে। এখানে যদিও ডেভিড না চিন্তা করে তোমরা বাংলাদেশি কনটেক্সটে একজনের নাম, যেমন জাবির কমেন্ট করছে, তানিশা কমেন্ট করছে। সো জাবির তানিশা, ডেভিড ইমিলের জায়গায় জাবির তানিশা নিয়ে মনে রাখবে যে বাংলাদেশি কনটেক্সটের নাম, ঠিক আছে, এগুলোও নাম। ওকে, সো চলো এবার আমরা চলে যাই যে নাউনকে তাহলে ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। এখন ইন্দ্রিয় গ্রাহ্যতা কি? ইন্দ্রিয় গ্রাহ্যতা হচ্ছে ধরা ছোঁয়া যায় বা যায় না, যেই জিনিসটা ধরা ছোঁয়া যায় অথবা যায় না, সেইটার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। কারণ অনেকে ইন্দ্রিয় গ্রাহ্যতা শব্দের অর্থ হয়তো নাও বুঝতে পারে। সো ধরা ছোঁয়া যায় যেগুলো, সেই জিনিসগুলোকে কনক্রিট নাউন বলে, যেগুলো ধরা ছোঁয়া যায় না সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তার মানে এই যে কনক্রিট, মনে রাখবে আমরা দেয়াল তৈরি করার জন্য বা কোনো একটা বাসা তৈরি করার জন্য ইট কনক্রিট ব্যবহার করি, তাই না? তো ওই হিসেবে কানেক্ট করে মনে রাখবে এই কনক্রিট নাউন হচ্ছে যেগুলো ধরা ছোঁয়া দেখা যায়, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো ধরা ছোঁয়া দেখা যায় না। তার মানে অনেস্টি যেগুলো আমি বললাম এগুলো তো ধরা ছোঁয়া দেখা যায় না, তাহলে এগুলো সবগুলো কোন ধরনের নাউনে চলে যায়? এগুলো সবগুলোই চলে যায় আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনে, ঠিক আছে। সো কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন এক্সাম্পল আছে। এবার আমরা তো অনেক ধরনের পড়বো। কনক্রিট নাউনের ভিতরই আসলে চলে আসে কমন নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ধরা ছোঁয়া যায় না, যেমন হ্যাপিনেস। তো এটারই আমরা এক্সাম্পল দেবো প্রপার নাউন, যে কোনো কিছু নির্দিষ্ট নাম, যেমন এখানে অনেকে কমেন্ট করছো, তানিশা কমেন্ট করছে, তাহলে তানিশা নামটা একটা নির্দিষ্ট একটা মেয়ের নাম, এটা হয়ে যাবে প্রপার নাউন। এখন তানিশা কে? তানিশা হচ্ছে একটা স্টুডেন্ট, তাহলে সাধারণ স্টুডেন্ট যদি আমি শুধু স্টুডেন্ট বলি, তোমাদের এখানে মোটামুটি অনেক স্টুডেন্ট আছে, তাহলে এই যে সবাই স্টুডেন্ট, স্টুডেন্ট বললে তো অনেক স্টুডেন্ট, একটা সাধারণ নাম, এই সাধারণ নামটা হয়ে যাবে কমন নাউন। স্টুডেন্টদের মধ্যে তানিশা বললে, স্টুডেন্টদের মধ্যে আমি একজনকে নির্দিষ্ট করে বলছি তানিশা, এটা প্রপার নাউন। তাহলে বুঝতেই পারছো প্রপার নাউন নির্দিষ্ট নাম, কমন নাউন হচ্ছে সাধারণ নাম। যেমন এক্সাম্পল বয়, শুধু বয় বললে যে কোনো বয়কেই বলতে পারি, কিন্তু আমি যদি এখানে অনেকে কমেন্ট করছে, যেমন তাজরিয়ান কমেন্ট করছে, তাজরিয়ান যদি বলি তাহলে এটা একটা নির্দিষ্ট ছেলের নাম, এটা হয়ে যাবে প্রপার নাউন। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিগত নাম, একটা ছিল নির্দিষ্ট নাম, একটা হচ্ছে সাধারণ নাম, একটা হয়ে যাবে সমষ্টিগত নাম। এবং ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুগত বা উপাদানগত নাম, কোনো পদার্থগত নাম, ম্যাটেরিয়াল মানেই পদার্থ। সো যে কোনো পদার্থের নাম, যেমন এখানে এক্সাম্পল আছে গোল্ড, কালেকটিভ নাউনে এক্সাম্পল আছে ফ্যামিলি। সো এগুলা নিয়ে আমরা এখন ডিসকাস করব। তার মানে নাউনকে আমাদের দুই ভাগে ভাগ করা যায়, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। আমাদের পাঁচটি ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ, ত্বক দ্বারা উপলব্ধি করা যায় যেগুলোই, সেগুলোই হচ্ছে কনক্রিট নাউন। দেখা যায়, ধরা যায় বা ছোঁয়া যায়, যেটা আসলে মেইন কথা, আমাদের দেখা, ধরা, ছোঁয়া যায়, সেগুলো হচ্ছে আমাদের কোন ধরনের নাউন? সেটা আমাদের হয়ে যাবে কনক্রিট নাউন। গন্ধ দিয়ে অনুভব করা যায় বা আস্বাদন করা যায়, এগুলো কনক্রিট নাউন, যেমন সাইকেল, ম্যান, বুক, ওয়াটার, ফায়ার। কনক্রিট নাউন চার প্রকার, এখানে আছে প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল। এখানে আমরা চলে যাব প্রথমেই প্রপার নাউনে। যে কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট নামকে বলা হয় প্রপার নাউন। যেমন প্রপার নাউনের প্রথম লেটার সবসময় মনে রাখবে ক্যাপিটাল লেটারে হয়। যেমন আমার কারো যদি নাম লেখে, আমি যদি নিজের নাম লিখি মিম, এই মিমটা আমি যখন লিখছি সবসময় আমি বাক্যের মাঝখানে লিখলেও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। বা আইফেল টাওয়ার যদি লিখি, আইনস্টাইন যদি লিখি, যে কোনো কারো নির্দিষ্ট নাম, আমি যদি শুধুমাত্র উদ্ভাস লিখি, উদ্ভাস হচ্ছে একটা কোম্পানির নাম বলা যায়, একটা প্রতিষ্ঠানের নাম বলা যায়, একটা নির্দিষ্ট নাম, তাহলে আমি মাঝখানে লিখতে গেলে সবসময় এটা ক্যাপিটাল লেটারে আমাদের হবে। সো এটাই বলা হচ্ছে, বা বড় হাতের অক্ষরে লিখতে হবে। যেমন রহিম, করিম, ঠিক আছে, ওয়েন টু মার্কেট, এখানে রহিম এবং করিম দেখো সবসময় ক্যাপিটাল লেটার হয় আমাদের প্রপার নাউন। ওকে, সো এখানে আমাদের মনে রাখতে হবে যে আমরা সবাই মানুষ, কিন্তু মানুষ শব্দটা আমি মানুষ বলে সবাইকেই চেনা যায়, কিন্তু লক্ষ্য করো প্রত্যেকেরই নির্দিষ্ট নাম আছে। তোমরা সবাই যে কমেন্ট করছো, আয়েশা, রাবেয়া, আহিয়ান, সকলেরই নির্দিষ্ট নাম আছে। সো এগুলো হচ্ছে আমাদের নাম, যে এই যে রায়হান, তারপর হচ্ছে মাসুদ, প্রিয় সখর সাতক্ষীরা, পদ্মা নদী হচ্ছে প্রিয়, প্রিয় উপন্যাস হচ্ছে মোহাম্মদ বিন কাসেম। এই যে সবগুলো নির্দিষ্ট নামই হচ্ছে আমাদের প্রপার নাউনের এক্সাম্পল।
কমন নাউনে চলে যাই। কমন নাউন হচ্ছে প্রপার নাউন। সবাইকে যদি বলি, তোমাদেরকে আমি যদি এখন বলি যে স্টুডেন্ট, সবাই হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করো, তাহলে স্টুডেন্ট বলতে আমি সবাইকেই বোঝাচ্ছি। এই যে স্টুডেন্ট হচ্ছে, অথবা আমি যদি বলি এখানে যে কোনো একজনকে, যেমন ফিহা কমেন্ট করছে, মাহির কমেন্ট করছে। এখন মাহিরকে যদি আমি বলি যে মাহিরের পরিচয় কি, মাহির একটা স্টুডেন্ট, বা মাহির একটা বয়, মাহির একটা ম্যান, বা মাহির একটা পার্সন, এই যে আমি মাহিরের নির্দিষ্ট নাম তো প্রপার নাউনে চলে গেল, মাহিরের পরিচয়ই হয়ে যাবে তার কমন নাউন, তার সাধারণ নাম। সো প্রপার নাউনের পর কমন নাউনে হয়ে যাবে একদম সাধারণ নাম। কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে না বুঝিয়ে আমাদের সমগ্র শ্রেণী বা জাতিগত নামই হচ্ছে আমাদের কমন নাউন। তাহলে আমরা মনে রাখতে পারি সাধারণ নাম বা জাতিগত নাম আমাদের কমন নাউন। যেমন সাইফ, মাহফুজ, লিটন, রিশাদ, সবাই হচ্ছে আসলে যখন নাম বলি, এদের নাম আসলে বললেই মাথায় কি আসে? সবাই তো বাংলাদেশ ক্রিকেট টিমের। তাহলে এরা তো আসলে প্রপার নাউন, কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের সবাই, সবাই হচ্ছে কি কমন নাউন কি হবে? সবাই হচ্ছে প্লেয়ার। তাহলে এদের সবার মধ্যে বলা যায় যে তারা সবাই মানুষ বা ছেলে, বা সবাই হচ্ছে প্লেয়ার বলা যায়। তাহলে ব্যাটসম্যান, ক্রিকেটার, স্টুডেন্ট, এগুলো সব হচ্ছে কমন নাউন। নির্দিষ্ট করে ব্যাটসম্যান কারো নাম যদি সাইফ হয়, এই সাইফটা হচ্ছে প্রপার নাউন। তাহলে এটা হচ্ছে আমাদের কমন নাউন। সাধারণ করে যখন আমরা বলি, যখন নির্দিষ্ট করে বলি, তখনই জিনিসটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। আশা করি বুঝতে পেরেছো। অনেকগুলো প্রপার নাউনের মধ্যে যে বিষয়টা কমন থাকে সেটাকেই আসলে কমন নাউন বলা হয়। কমেন্ট বক্স পাচ্ছ না? তুমি তো নিজেই কমেন্ট করছো কমেন্ট বক্সে। কমেন্ট বক্স কিভাবে পাচ্ছ না? তুমি মাত্র আমাকে যেটা থ্রুতে এটা জানালে যে তুমি কমেন্ট বক্স পাচ্ছ না, সেটাই কমেন্ট বক্স ছিল, ঠিক আছে? হ্যাঁ, এই ক্লাসটার পিডিএফ পাওয়া যাবে, ভিডিও পাওয়া যাবে। কালেকটিভ নাউনে চলে এসেছি। কিছুক্ষণের পরেই কিন্তু আমরা প্রশ্ন শুরু করব, ঠিক আছে? দেখা যাক। ওকে, এগুলো সব শেষ করার পর আমি একদম সংক্ষেপে তোমরা মনে রাখার জন্য, এই 4 ধরনের নাউন মনে রাখার জন্য সংক্ষেপে একটা নোট আকারে দিয়ে দিব, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে মনে রাখতে। সো কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউনটা হচ্ছে সমষ্টিগত নাউন। সমজাতীয় ব্যক্তি বা বস্তু বা প্রাণী, এগুলোর যখন সমষ্টি বলা হয় তখনই সেটা কালেকটিভ নাউনে চলে যায়। একই রকম ব্যক্তি, বস্তু বা প্রাণী। যেমন আমি যদি বলি আর্মি, আর্মি যখন বলি, আর্মির ভেতরে বা আর্মি হচ্ছে ডিফেন্সের একই ধরনের মানুষের সমন্বয় তৈরি হয় আর্মি। প্লেয়ার বললে আমি বুঝি যে এটা আসলে একটা কমন নাউন, কিন্তু আমি যখন বলবো টিম, তখন আমি বুঝতে পারছি যে এটা আসলে কালেকটিভ নাউন, কারণ টিমের ভিতর কতগুলো প্লেয়ার থাকে। তার মানে একটা জিনিস বলা যায়, কমন নাউনের সমষ্টি ইকুয়ালস টু কালেকটিভ নাউন। কমন নাউন এর কালেকশন, কালেকশন না বলে সমষ্টি বলি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। কমন নাউনের সমষ্টি ইকুয়ালস টু কালেকটিভ নাউন। যেমন একটা এক্সাম্পল দেই, আমি যখন রিয়া বলছি, রিয়া হচ্ছে একজনের প্রপার নাউন। রিয়াকে রিয়া স্টুডেন্ট। এখন 5 জন স্টুডেন্ট, 10 জন স্টুডেন্ট মিলে একটা হয়ে গেল একটা ক্লাস, তাহলে ক্লাসটা হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন। কারণ যখন ক্লাস বলছি, ক্লাসের ভিতর সমজাতীয় ব্যক্তিদের সমষ্টি আছে, মানে অনেকগুলো স্টুডেন্টের সমষ্টি আছে, মানে কতগুলো কমন নাউনের সমষ্টি আছে, ক্লাস হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন। গ্রুপ হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন। টিম হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন। সো কখনো কোনো ক্রিকেট দল দেখেছো যেখানে খেলোয়াড় একজন, বা এমন কোনো সম্প্রদায় খেলছে যেখানে শুধুমাত্র একজন মানুষ থাকে? এরকম তো থাকে না। সাধারণত আসলে কিছু টিম আছে বা গ্রুপ আছে যেগুলো আসলে একজন দ্বারা তৈরি হয় না, কয়েকজনের সমষ্টি হয়। সো এই সমষ্টিগত নাউন বা একাধিক ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সমষ্টি হলেও, ক্যাটেল, গবাদি পশু পাখি যখন বলি ক্যাটেল, এটাও কিন্তু কালেকটিভ নাউন, কারণ এই ওয়ার্ডটা দ্বারা অনেকগুলো, যদি বলি পশু পাখির সমষ্টি বোঝানো হচ্ছে। সো এখানে কিছু এক্সাম্পল অবশ্যই মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে আমাদের আছে ক্লাস, জুরি, হার্ড, টিম, আর্মি, কাউন্সিল, ফ্যামিলি, গ্রুপ, শোল, ট্রুপ, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। শোল হচ্ছে মাছের, যদি বলি যে মাছ, অনেকগুলো মাছের ঝাঁক, সেটাকে শোল বলা হয়। তাহলে সমজাতীয় কমন নাউন সমষ্টিগতভাবে কালেকটিভ নাউন গঠন করে, যেটা আমরা এই যে এখানে আমরা অলরেডি এক্সপ্লেইন করলাম। ম্যাটেরিয়াল নাউন কি? কোনো উপাদানগত নাম। ম্যাটেরিয়াল, পদার্থগত, উপাদানগত, এই নামই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। তাহলে কোনো পদার্থের কোনো খণ্ড বা অংশকে না বুঝিয়ে সমগ্র পদার্থকে বোঝালে সেটাকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যেমন আমাদের কি আছে? গোল্ড, আয়রন, ওয়াটার, রাইস, এগুলোকে বোঝাই যাচ্ছে এগুলো কি পদার্থগত নাম, এগুলো সব হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? সো এটা মনে রাখতে হবে, ম্যাটেরিয়াল নাউন কখনো গোনা যায় না, পরিমাপ করা যায়। ওয়াটারকে গোনা যায় না। তুমি অনেকে বলতে পারে, আমরা তো এটা বলি যে আ বটল অফ ওয়াটার, 2 bottles অফ ওয়াটার, কিন্তু আমরা বটল হিসেবে বা পাত্র হিসেবে
হিসেবে গুনছি, আমরা কিন্তু পানিকে গুনতে পারি না। সো পানি, রাইস, গোল্ড, আয়রন এগুলো সব কিন্তু আমাদের ম্যাটেরিয়াল নাউনে যাচ্ছে। ওকে, হার্ড, হ্যাঁ রেইন একটা কমেন্ট করছে হোয়াট ইজ হার্ড। হ্যাঁ, হার্ড হচ্ছে আমাদের, যদি বলি পাল, যেমন পশু পাখির পাল বলে না যে হার্ড, হার্ড মানে হচ্ছে পাল। অনেক পশু পাখি যখন একত্রে যায় এটাকে একটা পাল বলে, ঠিক আছে, পশু পাখির পাল, সেটা কি হার্ড বলছে। হ্যাঁ, আমি প্রার্থনা সকলের কমেন্টই দেখতে পাচ্ছি। উই ক্যান কাউন্ট রাইস, ওই তো একজন, যেটা আমি বলতে গিয়েছিলাম যে এখন অনেকে এসে বলবে যে চাল তো ধরে যদি আমরা গোনা শুরু করি 1 2 3 4 5 এভাবে আমরা আসলে আমরা চাল গুনি। কিন্তু একটা জিনিস একটু চিন্তা করো, তোমার বাবা কি বা তোমার মা কি হচ্ছে বাজার গিয়ে এটা বলে যে 20,000 চাল দেন, এটা তো বলে না, বলে হচ্ছে 5 কেজি চাল দেন বা 2 কেজি চাল দেন। তার মানে আমরা এটা আসলে গুনি না, এটা আমরা পরিমাপ করে কিনি। গোল্ড অনেক ক্ষেত্রে বলে যে অনেকে তো গোল্ড বার তো গোনা যায়, একটা বার গোল্ড, 2টা বার গোল্ড, কিন্তু এটা না, আমরা কেনার সময় কিন্তু আসলে পরিমাপ করে কিনি। সো এই জিনিসটা মনে রাখতে হবে, এগুলো কিন্তু গণনা করা যায় না, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে এই যে চাল, এটা তো অনেকেই ভাবে গণনা করা যায়, কিন্তু মনে রাখতে হবে ম্যাটেরিয়াল নাউন গণনা করতে হয় না, পরিমাপের জন্য আলাদা একক আছে। যেমন আমরা হচ্ছে 5টা চাল দেই বলি না, আমরা বলি 5 কেজি চাল দেন। সো আমরা আসলে গণনা করে কিনি না। সো ম্যাটেরিয়াল নাউনে মনে করতে হবে কোনো কিছুর কাঁচা মাল, এবং এবার কমন নাউনের সমষ্টি তো কালেকটিভ নাউন। এখন ম্যাটেরিয়াল নাউন যদি তৈরি হয় যেই জিনিস দিয়ে, ওই কাঁচা মালটা আমরা তৈরি করতে পারি, যে ওই কাঁচামালটাই হচ্ছে আসলে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু এই ম্যাটেরিয়াল নাউন দিয়ে কোনো জিনিস তৈরি হলে সেটা কমন নাউন হয়ে যাবে। যেমন উড, উড বা কাঠ দিয়ে তৈরি হয় চেয়ার, আমি কাঠটাকে ম্যাটেরিয়াল নাউন বলতে পারি, কিন্তু যখন চেয়ার তৈরি হয়ে যাবে, চেয়ার একটা সাধারণভাবে কমন নাউন। সো এই জিনিসটাই বলার চেষ্টা করছে। রিং, রিং একটা কমন নাউন, ইজ মেড অফ গোল্ড, গোল্ড আবার একটা ম্যাটেরিয়াল নাউন। তার মানে ম্যাটেরিয়াল নাউন দিয়ে তৈরি কোনো বস্তু যদি তৈরি হয়ে যায়, সেই বস্তুটা আবার আমাদের কমন নাউন হয়ে যাবে, এই জিনিসটাই বলা হচ্ছে। সো গোল্ড হচ্ছে রিং তৈরির কাঁচামাল, তাই গোল্ড ম্যাটেরিয়াল নাউন, এবং যেহেতু গোল্ড দিয়ে রিং তৈরি হচ্ছে, তাই রিংটা আমাদের কি হয়ে যাচ্ছে, রিংটা হয়ে যাচ্ছে আমাদের কমন নাউন। চেয়ার ইজ মেড অফ উড, তার মানে উডটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, চেয়ারটা হচ্ছে কমন নাউন। এটাই আমাদের আলোচনার বস্তু। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কি, যেটা আসলে কোনো অনুভূতি বা গুণ বা অবস্থা বোঝায়। অ্যাবস্ট্রাক্ট নাউন বললাম যে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট সম্পূর্ণ ভিন্ন দুটি অংশ। এতক্ষণ যেই চারটা পড়লাম, এই চারটাই আসলে দেখা যায়, ছোঁয়া যায়, তাই না? কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন দেখা ছোঁয়া যায় না, এটা আসলে আমাদের অনুভব করতে হয়। সো অ্যাবস্ট্রাক্ট নাউন আসলে দেখেই তুমি চিনতে পারবে যে এই জিনিস দেখা ছোঁয়া যায় না, এটা অন্য কোনো নাউনের ধরনের ভিতর যাবেই না, এটা চলেই যাবে অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতর। যেমন হ্যাপিনেস, সুখ দেখা যায় না, অনেস্টি সততা দেখা যায় না, ফ্রিডম ব্রেভারি সাহসিকতা, বা আমি যদি বলি স্বাধীনতা, এগুলো দেখা যায় না, এগুলো অনুভূতি, এগুলো ধারণাগত নাম। সো এগুলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কখনোই দেখা ধরা ছোঁয়া যায় না। সো এখানে মনে রাখতে হবে এয়ার কি অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে রাখতে হবে এয়ার এমন একটি শব্দ বা অনুভূতি, গুণ বা অবস্থা বোঝায়, কিন্তু এটা চোখে দেখা বা ছুঁয়ে অনুভব করা যায় না। কিন্তু এয়ার কিন্তু আবার একটা পদার্থ, কারণ এয়ার আমরা চোখে দেখতে না পেলেও এয়ারের ভিতর বা বাতাসের ভিতর অনেক কিছু, বাতাসের কিছু গুণাগুণ বা বাতাসের কিছু জিনিস কিন্তু আছে, কিছু উপাদান দিয়ে বাতাস তৈরি। সো যেহেতু কিছু উপাদান দিয়ে তৈরি, তাই এইটা কিন্তু বলা যায় একটা পদার্থ হিসেবে চিন্তা করা যায়। সো এই যেহেতু বাতাসের ভিতর অনেক ধরনের ছোট ছোট এলিমেন্টস আছে, উপাদান আছে, তাই এয়ার দেখা না গেলেও এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন না, এটা চলে যাবে আমাদের ম্যাটেরিয়াল নাউনে। সো এরকম কিছু এক্সেপশনও আছে, এয়ার এর একটা মাথায় রাখবো, এটা আমাদের ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন না। রাইস হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, এবং রাইস হচ্ছে গণনা করা যায় না, এটাও আমরা মাথায় রাখবো। সো অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে আমরা মনে রাখতে হবে যে সাধারণত অ্যাডজেক্টিভ, ভার্ব বা নাউন থেকে গঠিত হতে পারে। যেমন অনেস্টি, এটা তো একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সো এই অনেস্টিটা আসলে অনেস্টি একটা নাউন, অনেস্ট অ্যাডজেক্টিভ থেকে এই অনেস্টি নাউনটা তৈরি হয়েছে। সো অ্যাবস্ট্রাক্ট নাউন এরকম কোন অ্যাডজেক্টিভ থেকে তৈরি হতে পারে। ভার্ব থেকে তৈরি করতে হবে, গ্রো একটা ভার্ব, এবং গ্রো থেকে তৈরি হচ্ছে গ্রোথ, আস্তে আস্তে উন্নতি হওয়া, এটা হচ্ছে একটা নাউন। তারপর চাইল্ডহুড, চাইল্ড একটা হচ্ছে আমাদের নাউন, চাইল্ড থেকে তৈরি হয়েছে চাইল্ডহুড বা ছোটবেলার অবস্থা, যেই শৈশবকাল, এবং সেটা হয়ে যাচ্ছে আমাদের একটা, যদি বলা হয় যে এটাও আমাদের নাউন থেকেই আবার আরেকটা অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়েছে, ঠিক আছে।
ওকে, সো অ্যাবস্ট্রাক্ট নাউন গণনা করা যায় না, এগুলো সাধারণত সিঙ্গুলার ফর্মেই থাকে। অনেস্টি হয়, কখনো অনেস্টিজ বা এরকম কিছু হয় না, এটা বোঝাই যাচ্ছে। ঠিক আছে, সো আশা করি মোটামুটি আমরা সকলে ক্লিয়ার। এবার এবার অলরেডি বললাম যে একটা জিনিস বলে আমি আজকের ক্লাসটা শেষ করব। যা পড়লাম সেটা একটু সহজে মনে রাখার উপায়, এই যে নাউনগুলো চারটাই পড়েছে, এখন সহজে মনে কিভাবে রাখা যায় একটু চিন্তা করো। সহজে আমরা মনে রাখতে পারবো, একটা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে আমি সামিহা, সামিহা একটা নাম লিখলাম, ঠিক আছে, সামিহা। সামিহা শুনে আমি বুঝতে পারছি এটা একটা নির্দিষ্ট নাম, ঠিক আছে, নির্দিষ্ট নাম ইকুয়ালস টু প্রপার নাউন। যখন তুমি নির্দিষ্ট নাম পাবে সেটা হচ্ছে প্রপার নাউন। এবার সামিহা আসলে কে, সামিহার পরিচয় কি? সামিহা একটা স্টুডেন্ট। সামিহা যেহেতু একটা স্টুডেন্ট, এটা সামিহার কি ধরনের নাম? এটা সামিহার সাধারণ একটা নাম, তার নির্দিষ্ট নাম না, সাধারণ নাম ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কমন নাউন। এখন সামিহা তো একটা স্টুডেন্ট, এখন আমি যদি তিনটা স্টুডেন্ট মিলে একটা জিনিস তৈরি করি, বা তিনটা কমন নাউন, স্টুডেন্ট কি কমন নাউন, তাহলে স্টুডেন্ট প্লাস স্টুডেন্ট প্লাস স্টুডেন্ট, তিনটা স্টুডেন্ট একত্র করলে আমরা পেয়ে যাই একটা গ্রুপ, একটা আমি স্টাডি গ্রুপ তৈরি করলাম তোমাদের তিনজন স্টুডেন্টকে নিয়ে। সো তিনটা স্টুডেন্ট একটা গ্রুপ, গ্রুপ দেখে আমি বুঝতে পারছি গ্রুপ হচ্ছে একটা সমষ্টিগত নাম। যেহেতু এটা একটা সমষ্টিগত নাম ইকুয়ালস টু এটা হয়ে যাবে আমাদের কালেকটিভ নাউন। এরপর আমরা একদম ডিফারেন্ট, যেটা অন্য কিছুর সাথে মিলবে না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটা হচ্ছে যেই জিনিস দেখা, ধরা, ছোঁয়া যায় না ইকুয়ালস টু অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এই যে ছোট্ট করে লিখে দিলাম, এভাবে কিন্তু সম্পূর্ণ নাউনের আমরা আজকে যেই টাইপগুলো পড়লাম এই নোট আকারে তুমি কিন্তু মনে রাখতে পারবে। ঠিক আছে, সো আশা করি আজকের ক্লাসটা, এবং ম্যাটেরিয়াল নাউন আছে, ম্যাটেরিয়াল নাউন নাই, ম্যাটেরিয়াল নাউনের আলাদা কি নোট লাগবে? ম্যাটেরিয়াল নাউন তো আলাদা করে বোঝা যায়, তারপরও চাইলে আমি ইনক্লুড করে দিতে পারি, কিন্তু ম্যাটেরিয়াল নাউন কিন্তু অন্য কোনো কিছুর সাথে মিলবে না। অনেকে কমন আর কালেকটিভ সাধারণত মিলে যায়, এজন্য কমন আর কালেকটিভ বললাম, এই দুইটা তোমাদের হচ্ছে মিলে যাবে, এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনও মিলে যায় অনেক কিছুর সাথে, কিন্তু ম্যাটেরিয়াল কখনোই মিলবে না। তারপর আলাদা করে লিখে দিলাম, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে কোনো উপাদান, উপাদান অথবা পদার্থগত নাম। ব্র্যাকেটে এটা লিখে রাখতে পারো যে গণনা করা যায় না, গণনা করা যায় না ইকুয়ালস টু ম্যাটেরিয়াল। সো ম্যাটেরিয়াল এমনিতেও মিলবে না, তারপরও যদি সবকিছুই মাথায় রাখতে চাও এটার মধ্যে কিন্তু তোমরা মোটামুটি মাথায় রাখতে পারবে। ওকে, সো এই পর্যন্তই ছিল আমাদের ক্লাস। ক্লাসটা নিয়ে খুবই ভালো লাগলো, তোমাদের রেসপন্সও খুবই ভালো ছিল। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ রেগুলার ক্লাসে, যদি তোমাদের সাথে তো রেগুলার ক্লাসে দেখাই হবে, এবং রেগুলার ক্লাসে মোটামুটি অনেক কুইজ করা হবে, অনেক কমেন্টে তোমাদের সাথে ইন্টারাক্ট করা হবে। আজকে ক্লাসটা ভালো লাগলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।